আব্বু, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। জি স্যার, ওকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ভালো আছি। সবাই কি আপনারা প্রি আর্টিকেল নাকি? স্যার আমরা তো স্যার প্রি আর্টিকেল শিপ স্যার। অ্যাপ্লিকেশন। ওকে। 22 জন হয়েছে মাত্র। আর একটু দেখবো কিনা? আপনার ইচ্ছা স্যার, আপনি যা চান স্যার সেইভাবে। না, ফার্স্ট টাইম তো আজকে। আজকে তো ফার্স্ট ক্লাস আপনাদের সাথে। ক্লাস শুরু হয়েছে 9 তারিখ জি থেকে না? জি স্যার। কেমন লাগতেছে প্রি আর্টিকেল? সবাই তো আপনারা মনে করেন যে অনগোয়িং স্টুডেন্ট। তো সিএ কেমন লাগতেছে? সিএ সম্পর্কে তো মানে জেনে শুনে তো মানুষের কাছে জেনে শুনে তো এখানে আসছে নাকি? জি স্যার। লাগতেছে কেমন? স্যার মিশ্র অনুভূতি আর কি স্যার। স্লোর অনুভূতি কেন? স্যার একদিক থেকে ভালো লাগতেছে, আর একদিক থেকে স্যার প্রেশার আর কি। তা শোনেন, আমাকে বলে যে সিএস, আমার ধারণা আপনাদের এটা গুড ডিসিশন, বুঝছেন? জি স্যার। এই কারণে গুড ডিসিশন। লাইফ একটু সিকিউর, যেহেতু আপনার প্রি আর্টিকেল হিসেবে এখানে আসছেন, আই থিঙ্ক সবাই আপনারা এই চিন্তা ভাবনা করে আসছেন যে টু বি কোয়ালিফাইড এজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো যখন নাকি সার্টিফিকেট ফাইনাল লেভেল পাস করবেন, যখন নাকি আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, তখন নিজের কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে। আচ্ছা, আমার পরিচয় দিই। আমার নাম হলো মোহাম্মদ মনিরুজ্জামান এফসি। জি স্যার। এলাহাবাদ ইসলামী ব্যাংকে আছি কোম্পানি সেক্রেটারি হিসেবে। আমার যে সাবজেক্টটা বিজনেস টেকনোলজি এন্ড ফাইন্যান্স, এই সাবজেক্টটা আই থিঙ্ক একেবারে সহজ একটা সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়ে আপনারা খুব একটা চিন্তা করেন না। আর যে একটু যে আছে একটু করে রাখেন, করে রাখেন। অনেক শব্দ আসতেছে। যেহেতু সিএতে আসছেন সবাই, এই প্রি আর্টিকেলশিপ অবস্থায় অ্যাটলিস্ট আপনারা একটা লেভেল কমপ্লিট করে যান, তারপরে সিএ আশা করি বেনিফিট পাবেন। এর আগে কি কোনো ক্লাস ক্লাস করছেন? অ্যাকাউন্টিং এর ক্লাস হয়েছিল স্যার। না 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 অ্যাকাউন্টিং এর না, আমি ক্লাস বলতেছি করছিলাম। যে এই সেশনের আগে। জি স্যার। না স্যার, এই সেশনের আগে স্যার কোনো ক্লাস হয় নাই স্যার। না, একেবারে ফ্রেশ হ্যাঁ আমি করে করেছেন না? না, পরীক্ষা দিচ্ছেন? জি স্যার। স্যার আপনি আপনার মুখটা অফ আপুটাকে একটু মিউট অনেক করে শব্দ। দেন স্যার। আমি করবো না, যারা আপনারা আছেন করেন একটু না। মিউট যার করে শব্দ দেন। আসতেছে, মামুন আছে না? আপুটার মনে খেয়াল নাই, সে আনমিউট করে আছে স্যার। শুনেন, যেহেতু সিএতে আসছেন সবাই একটু দেখা গেছে যে সিরিয়াসলি পড়াশোনা করেন। আপনারা এখনো একাডেমিকে আছেন, একাডেমিকের সাথে সি এর অতটা মিল নাই, বুঝছেন না? দিস ইজ প্রফেশনাল এক্সাম। এখানে পাস করবেন, ফেল করবেন, ফেল করবেন, পাস করবেন, এটাই হলো নিয়ম। এক চান্সে যদি পাস করে যান তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না করেন তাহলে দেখা গেছে যে মন ভাঙার কিছু নাই। মানে খারাপ, মানে কখনো দেখবেন যে আপনি একাডেমিকে হয়তো বা কখনো সেকেন্ডও হন নাই, অল টাইম ফার্স্ট বা সেকেন্ড এরকম হয়েছে। বাট এখানে এসে দেখবেন যে আপনি একটু হোঁচট খাইতেই পারেন। বাট করা যাবে না, মানে মন মনটারেই করা যাবে না যে আমি আর পারবো না, এরকম চিন্তা করা যাবে না, কারণ প্রফেশনাল পরীক্ষা এখানে খারাপ হইতেই পারে। সেই কারণে দেখা গেছে যে সবসময় নিজের একটু রাখার চেষ্টা করবে। আর একাডেমিকের সাথে এখানে একটু ডিফারেন্ট আছে। একটু ডিফারেন্ট বলতে কি, ওখানে তো আপনারা মোটামুটি সবই, এইখানে যে সিএতে আসছেন অলরেডি, যে আপনারা বললেন যে 9 তারিখ থেকে আজকে 14 তারিখ, যে প্রায় 5টা ক্লাস হয়েছে আপনাদের। এই 5টা ক্লাসে দেখছেন যে মোরলেস আপনারা যারা মোটামুটি কমার্স ফ্যাকাল্টির আছেন, মানে বিজনেস ফ্যাকাল্টির যারা আছেন, সবারই দেখা গেছে যে
যারা বিজনেস ফ্যাকাল্টির আছেন তারা দেখা গেছে যে ওই দেখছেন যে এগুলো সবই আপনারা পড়ছেন, সেজন্য দেখা গেছে যে মনে হতে পারে এটা ইজি জিনিস ঠিক আছে, সার্টিফিকেট লেভেলে ইজি জিনিস, বাট ওনাকে বলে যে এর পরের লেভেল গুলো নট সো ইজি। কিন্তু যদি এখানে যদি আপনার ইয়েটারে যদি একটু স্ট্রং করে ভিতটারে যদি একটু স্ট্রং করে যেতে পারেন, আশা করি সেকেন্ড লেভেল ফাইনাল লেভেল আপনারা ইজিলি পাস করে যাবেন। আর যেহেতু আপনারা এখনো স্টুডেন্ট, তার মানে কি আপনাদের পড়াশোনার প্রতি একটা দেখা গেছে যে আছে, মানে কি কয় যে স্পিড আছে, যে পড়বো পড়বো পড়বো, এই স্পিডটা ধরে রাখেন, আশা করি বেনিফিট পাবেন, বুঝছেন? আশা করি বেনিফিট পাবেন। আর আমার যে সাবজেক্টটা বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট অফ দিস কোর্স। এই সেশনে যতগুলোই আছে তার ভিতরে আমার সাবজেক্টটা সবচেয়ে ইজি একটা সাবজেক্ট। এই সাবজেক্টে আপনাদের অত বেশি পেরেশানি নিতে হইব না। এই সাবজেক্টে আপনাদের অত বেশি পেরেশানি, আমি যখন ছাত্র ছিলাম তখন আমি এগুলোতে দেখা গেছে যাদের দেখা যায় একটু ভিডিও আছে, ভিডিওটাই করে একটা শুধু রেকর্ড ইয়েটা রাখেন না, ভিডিওতে দেখা যাচ্ছে অনেক ছবি টবি দেখা যাচ্ছে, বুঝছেন না? আর আমার ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, আশা করি সবাই বেনিফিট পাবেন। সবাই কি শুনতে পাচ্ছেন না আমার কথা? জি স্যার, শোনা এটা যাইতেছে। শোনা যাচ্ছে আপনার। তো অনেকদিন পরে তো পিসি অন করছি, বুঝছেন না? হয়তো একটু এদিক ওদিক হইতে পারে, অনেকদিন এবং লাস্ট সেশনের পরে আর পিসি অন করি না বাসাতে। আপনাদের কোনো পরিচিতরা আগে পরীক্ষা টরীক্ষা দিচ্ছে? শুনেন, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, একটু মানে আপনাদের সাথে আমার একটু দেখা গেছে যে ভালো সম্পর্ক করে নিই, তারপরে পড়াশোনা যাই। এই সাবজেক্টে পড়াশোনা আমার উপর ছেড়ে দেন, জি আমি স্যার। যা পড়াবো এটা একটু আপনারা দেখা গেছে মনোযোগ সহকারে শুনেন। ক্লাস শেষে আবার দেখা গেছে একটু 10-15-20 মিনিট একটু নিজে একটু পড়বেন, পড়ার পর এটা রেখে দেবেন, জাস্ট পরীক্ষার আগে পড়বেন, আশা করি এই সাবজেক্ট পাস করবেন। আমি আপনাদের 14টা আমার মানে যদি শিডিউল পাই, কারণ আমি জানি আমার ক্লাস সম্পূর্ণ দিয়ে ঢুকাইতে, যে আশা করি আমি আমার মানে সাবজেক্ট আপনাদের পাশের মতো অবস্থানে নিয়ে যাব। কিন্তু আপনাদেরও আমারে দেখা গেছে সমর্থন করতে হবে, আমারে দেখা গেছে যে রেটিফাই করে দিতে হবে, যে আমি পড়ামো, আপনারা দেখা গেছে যে ওই কি মোবাইল অন করে দেখা গেছে যে আর একখানে যে কাজ করবেন, ওইরকম হবে, ওইরকম করলে হইব না। ওই জন্যই আমি তো বললাম এই সাবজেক্ট আপনারা পাশ করবেন, অনেক ইজিলি পাশ করবেন, এক সাবজেক্ট পাশ করলে এক সাবজেক্ট কমে গেল। স্যার কি ভাইয়া আউট হয়ে গেছেন নাকি? এখন
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আমি আউট অফ সার্ভিস হয়ে গেছিলাম, বুঝছেন? শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এই নেটে মনে হয় সমস্যা করছিল, বুঝছেন? নেটে সমস্যা করছিল। ওয়াইফাই যে সেলে উঠে মনে হয় ওয়াইফাই লাইন মানে ডিসকানেক্ট করে দিচ্ছিল। আচ্ছা, আহ, যে কথা বলতেছিলাম যে সিএতে আসছেন, এখানে পাশ ফেল হইতেই পারে। একবার পরীক্ষা দিচ্ছেন দেখবেন যে ফেল করছেন, আর একবার পাশ পরীক্ষা দিচ্ছেন পাশ করে গেছেন, এরকমই হবে। কিন্তু দেখা যাচ্ছে যে মন ভাঙা যাবে না, একটু সিরিয়াস থাকতে হবে, আর একটু মানে একটু অন্যরকম পড়াশোনা করতে হবে। যে মুখস্থ করলাম হয়ে গেল ওই রকম না, একটু দেখা যাচ্ছে বুঝে বুঝে পড়তে হবে, বুঝছেন? এগুলো আপনারা যারা বললাম কি কমার্স ফ্যাকাল্টি বা বিজনেস ফ্যাকাল্টি থেকে যারা আসছেন, ওরা সবই জানেন, হয়তো বা ম্যাক্সিমাম জিনিসই জানেন। ওই জিনিসটারে আর একটু দেখা গেছে যে ডিটেলস জেনে আপনার পরীক্ষা হলে যেতে হবে। আর আমার সাবজেক্টটা হলো কি, আমার সাবজেক্ট হলো বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স। বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্সের 14টা চ্যাপ্টার আছে। আমি আহ মানে ফার্স্ট কোনো চ্যাপ্টার 1 থেকে শুরু করব। যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমার করে করে আশা করি ক্লাস খারাপ লাগবে না। আমি দেখা গেছে আপনাদের সাথে মানে যতক্ষণ না পর্যন্ত আপনারা ক্লিয়ার হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে কথা বলতেই থাকবো, এতটুকু নিশ্চিত থাকেন। হয়তো বা এই যে রোজার এই কয়েকটা ক্লাস একটু কষ্ট হবে। রোজার পর থেকে যে ক্লাসগুলো হবে আশা করি দেখা গেছে যে রোজার মধ্যে তো কথা বলা একটু কষ্ট হবে, বুঝলেন? রোজার ভিতরে একটু কষ্ট, কথা বলা কষ্ট না? শুরু করি, কারণ আজকে দেখা গেছে যে ফার্স্ট ক্লাস তো। আহ সবাই কি ঢাকা বেস না 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 সারা বাংলাদেশের আছেন বলেন দেখি একটু। স্যার আমি ময়মনসিংহ থেকে বলতেছি স্যার। চট্টগ্রাম থেকে স্যার স্যার। আমরা সিলেট থেকে স্যার। সিলেট থেকে। এমনি চট্টগ্রাম থেকে স্যার। ক্যাপ্টেন কে, ক্যাপ্টেন কে? স্যার আসসালামু আলাইকুম। স্যার রাকেশ। রাকেশ। রাকেশ না? জি স্যার। আরেকজন আছে স্যার, আরো আমাদের সাথে আরো আছে স্যার। 2-3 জন তো থাকে আপনারা। জি স্যার, কয়জন 5 জন আছে স্যার। ছাত্র, কয়জন স্যার আমার এই? আমি
আচ্ছা বুঝছি, থাক, আমার দরকার নাই। ক্যাপ্টেনরা থাকেন একটু, বুঝেন না, আমি একটু আইটিতে একটু দুর্বল, সেজন্য যদি হয়ে যায় আপনারা আমার হেল্প করেন। আর আমি আপনাদের মনে করেন যে টিচার নাই, যে বড় ভাই হিসেবে, কারণ আমিও তো দেখা গেছে আপনাদের মতো একসময় ছাত্র ছিলাম। আমি পাস টাস করে গেছি, দেখা যাচ্ছে সেজন্য এখন আমি আপনাদের সামনে বসে আছি। একদিন আপনারা পাস করবেন, আমার মতো সামনে বসবেন, যাদের একটু ক্লাস ক্লাস নেওয়ার ইচ্ছা থাকে বা নিজের একটু আপডেট থাকার চিন্তা ভাবনা করা, তারা দেখা যাচ্ছে ক্লাস ক্লাস নেয়। স্যার আমি আপনার এই পরিচয়টা সাবজেক্ট, স্যার, জি, স্যার আপনার পরিচয়টা স্যার, ইন্ট্রোডাকশনটা একটু দেরিতে। আমার পরিচয় হলো, আমি দিছি, অলরেডি দিছি একবার। আমার নাম হলো মোহাম্মদ মনিরুজ্জামান এফসি। আমি বর্তমানে আছি হলো আল আরাফা ইসলামী ব্যাংকে কোম্পানি সেক্রেটারি হিসাবে। আর আমার দেশের বাড়ি হলো মানিকগঞ্জ। ধন্যবাদ। মানিকগঞ্জে কেউ আছেন? নাই না, মানিকগঞ্জের কেউ নাই। আসসালামু স্যার আপনি আলাইকুম কোন স্যার। ফর্মে ছিলেন? জি, স্যার আপনি কোন এই ফর্মে ছিলেন? সাকিব, সাকিব তাকেও ক্লাস করছো? জি স্যার, ভালো আছেন স্যার? এখানে কেন? আসছি স্যার এমনিতেই, পাশে আপনার সঙ্গে দেখা করতে। সাকিব লাস্ট ক্লাস ছিল না? জি স্যার। তোমার চেহারা দেখে মনে পড়ে গেছে। তুমি কি মানে রেজাল্ট কি? জি স্যার, পাস করছি। আলহামদুলিল্লাহ। ফোন তো দিলা না বা মেসেজ তো পাঠাইলা না। তো স্যার আপনাকে জানানোর জন্য আজকে আজকে লাইভে আছে। ও, থ্যাংক ইউ। কয়টা আপনার একটু দিছিলাম? একটু তুমি তো অনেকগুলো দিছিলাম মনে হয় না? আমি দুইটা দিছিলাম স্যার, অ্যাকাউন্টিং আর বিজনেস ফাইন্যান্স, দুটাই পাস দুটাই হচ্ছে করছি। না? জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আপনার একটু হ্যাঁ, স্টুডেন্টরা মোটিভেট হবে স্যার শুনে। বলো বুঝতে বলো, পারবেন। একটু ওদের ওদের উদ্দেশ্যে একটু বলো একটু। দেখো যে তোমাদের আগে যারা যে একটা পরীক্ষা, আমার আগের স্টুডেন্ট, ওর কাছ থেকে একটু শোনো। স্যার, ওই জন্য আর কি ক্লাসে আসে বললাম আর কি আপনাকে। এই যে দেখো, নাঙ্গে বলে যে, দেখেন সবাই যে সাকিব আমার লাস্ট ব্যাচের ছাত্র ছিল। ও দুইটা পরীক্ষা দিয়েছে, দুইটাই পাশ করছে আলহামদুলিল্লাহ। আমার সাবজেক্টের একটু কথা বলো তো দেখি সাকিব ওদেরকে। কোশ্চিন হচ্ছে যে আপনি যেটা বলছিলেন বারবার, যে কোশ্চিন কেমনই হোক, যতই কঠিন হোক, মনোযোগ সহকারে কোশ্চিনের পড়তে হবে আর অ্যান্সার করা লাগবে, কোশ্চিন বোঝা লাগবে। ভয় করার কোনো কারণে, যদি দেখি যে কোশ্চিন হার্ড হয়েছে, তো কঠিন হয়েছে, তো সবার কাছে এটা কঠিন, তো এরকম মনে করে যে question যেহেতু হার্ড হয়েছে, পরীক্ষা না দিয়ে চলে আসবো, এরকম করা যাবে না। শেষ পর্যন্ত, একদম শেষ সময় পর্যন্ত প্রতিটা কোশ্চিন পড়ে পড়ে অ্যান্সার করে আসতে হবে। কারণ কখনো যদি সহজ হয় তাহলে সবার জন্য সহজ, যদি হার্ড হয় সবার জন্য হার্ড, হার্ড হলেই পাস করা কঠিন। আপনি যেটা বলছিলেন স্যার, আর ওইরকমই হয়েছে আমার সঙ্গে স্যার। থ্যাংক ইউ সাকিব। আসলে কোশ্চিন ক্লাস হার্ড ছিল। ইফেক্টিভটা কতটুকু, ক্লাস ইফেক্টিভটা? স্যার। যে আমি যে তোমাদের ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসের ইফেক্টিভটা পাইছিল না পরীক্ষার হলে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সাকিব। স্যার, ভালো থাকেন। শুরু করি তাহলে আমি এখন। সাকিব, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে। এ ক্যাপ্টেন, এখন আমরা শুরু করি। যে আমি যে জন্য করতেছিলাম যে পড়াশোনাটা সম্পূর্ণ নিজের ব্যাপার, কে কেমনি পড়বে না পড়বে, দিস ইজ হলো ওন একটা স্ট্র্যাটেজি, পার্সোনাল একটা স্ট্র্যাটেজি। এইটা দেখা গেছে যে কে কেমনি পড়বে। তবে আমার একটা সাজেশন থাকবে, যদি কেউ একই ক্যাম্পাসে থেকে থাকো, তাহলে দেখা গেছে যে এই সিএ পড়াটা একটু গ্রুপ স্টাডি করে পড়লে বেনিফিট পাওয়া যায়। এটা গ্রুপ স্টাডি পড়লে, যদিও আমি কখনো গ্রুপ স্টাডি করি নাই, সেজন্য আমি প্রথমে বলে নিলাম যে এটা যার যার এক একটা পার্সোনাল একটা স্ট্র্যাটেজি থাকে। আমি গ্রুপ স্টাডি করছি, কিন্তু আমার গ্রুপ স্টাডি আর অন্য সবার গ্রুপ স্টাডির মধ্যে একটা পার্থক্য আছে। আমার গ্রুপ স্টাডিটা যখন হয়তো পরীক্ষার আগে করতাম কি, আমি পুরা বইটা দেখা গেছে একটু মানে আমার মতো কইরা রেডি করতাম, মানে নিজে প্রিপেয়ার হইতাম। প্রিপেয়ার হওয়ার পরে আমি জানতাম যে আমার চাইতে অতি ভালো, ওর সাথে আমি একটা টাইম সেট আপ করতাম। আমি পুরা সিলেবাসটা নিয়ে ওর সাথে দেখা যাচ্ছে যে ওই 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা, মনে করো যে কমিউনিকেট করতাম। তখন ওরা দেখা গেছে যে ওর কাছ থেকে আমার যে জিনিসটাই আমার কাছ থেকে হইতে জানতো, ওর যে জিনিসটাই ওর কাছ থেকে আমি জানতাম, এরকম একটা সিচুয়েশন হইতো। ওইটা দেখা যাচ্ছে বেনিফিট পাওয়া যায়। আর স্পেশালি এই সিএ পড়াটা গ্রুপ স্টাডি করে পড়লে বললাম এখানে মুখস্থর কিছু নাই।
জিনিস যদি বোঝা যায় অটোমেটিক্যালি সবই পারা যায়। আর যদি আমি জিনিস না বুঝি তাহলে ওই যতই আমি পড়ি লাভ হবে না। সেই কারণে দেখা যায় আমাদের সবার একটু থাকবে যেন আমরা যেন পড়াটা একটু মনোযোগ সহকারে পড়ি। মনোযোগ সহকারে বলতে কি বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। আমি আমার সাবজেক্টে বললাম তো ফুল আমি আপনাদের কাছ থেকে নিয়ে নিলাম, আমি আপনাদেরকে ওই লেভেল পর্যন্ত নিয়ে যাবো। আশা করি পরীক্ষার হলে যায় পারবে, আশা করি পরীক্ষার হলে যায় যাবে পারবেন। এবং এই জিনিসগুলো দেখা গেছে যে আপনারা পরবর্তী লেভেলে আপনারা এটা ইউটিলাইজ করতে পারবেন, ইউজ করতে পারবেন। এই পড়াটাই, এই বিজনেস ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজির জিনিসগুলো আপনাদের 3 লেভেলে আছে, প্রত্যেকটা সাবজেক্টের সাথে ম্যাটার করে, প্রত্যেকটা সাবজেক্টের সাথে এর একটা লিঙ্ক আপ আছে। ওইগুলো আশা করি দেখা যাচ্ছে ওই সমস্ত ক্ষেত্রে আপনারা করবেন। আর এই সাবজেক্টের নাম কি বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স। আপনি মনে করেন যে মানে কমার্সে যেহেতু পড়ছেন, আপনি অ্যাকাউন্টিং ভালো পারেন বা আপনি ম্যানেজমেন্ট ইনফরমেশন ভালো পারেন বা ট্যাক্স ভালো পারেন, ল ভালো পারেন, এগুলো আপনার হয়তো বা দেখা গেছে যে মনে করেন যে অ্যাজ ইউজুয়াল সাবজেক্টের ভিতরে পড়ে। বিজনেস জিনিসটা হয়েছে কি আপনার এইটার অনুযায়ী তো ওইগুলো করতে হবে। আপনি যদি বিজনেসই না করতে পারেন তাহলে আপনার কি আর আপনার অ্যাকাউন্টিং কি আর আপনার মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হবে। সেই কারণে দেখা গেছে যে বিজনেসটারে আপনার আগে বুঝতে হবে। বিজনেসটা যদি আপনি, আমরা মোস্ট অফ দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করি কি, মোস্ট অফ দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ পাস করার পরে আমরা আইদার একটা কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে সিএফও হই, অথবা কোম্পানি সেক্রেটারি হই, অথবা হেড অফ ইন্টারনাল অডিট হই, অথবা হেড অফ বিজনেস হয়, এরকম হই। বাট মানে হেড অফ বিজনেসের দিকে আমরা যাইতে চাই খুব কম। কারণ ওটা দেখা গেছে আমরা ধরে নিই যেগুলো দেখা যাচ্ছে মালিক পক্ষের পাশ ওরা করবেন, কিন্তু আমরা বিজনেসের দিকটা যদি একটু ফোকাস করি তাহলে দেখা গেছে আই থিঙ্ক সব জিনিসগুলোই দেখা গেছে যে, কারণ এজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার সব বিষয়ে নলেজ থাকা উচিত। আপনি যখন নাকি সিএ পাশ করে একটা প্রতিষ্ঠানের এই যে আমি যে পজিশন গুলো বললাম এই সমস্ত পজিশনে ঢুকবেন, যদি আপনি চাকরি করেন আর যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসও তো আপনার মনে করেন যে আপনার একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আপনার অপিনিয়ন দিতে হবে। সেই অপিনিয়ন তার মানে আপনার ওই কোম্পানি সম্পর্কে সম্পূর্ণ যাই নাই তো আপনার অপিনিয়নটা দিতে হবে। সেই জন্য দেখা যাচ্ছে বিজনেসটা আপনার বোঝা জরুরি। যদি বিজনেস না বুঝি তাহলে দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং বা এগুলো আপনার মুখস্থ বিদ্যার মতো করে তো লাভ নাই। সবগুলোর সাথে সবগুলোর আপনার লিঙ্ক আপ করতে হবে। যদি লিঙ্ক আপ করতে পারেন আশা করি দেখা যাচ্ছে যে এই সাবজেক্টটা আপনাদের কাছে ইজি হবে। আর একটা জিনিস হলো এই সাবজেক্ট পড়ার সময় নিজের একটু বিজনেসম্যান চিন্তা করবেন। নিজে আপনার মানে যে প্রি আর্টিকেল স্টুডেন্ট এটা চিন্তা করার দরকার নাই। আপনি চিন্তা করবেন আমি একজন বিজনেসম্যান, একজন উদ্যোক্তা, এন্টারপ্রেনার, এইরকম চিন্তা ভাবনা করে পরীক্ষার হলে যাবেন। আশা করি ভালো করবেন, বুঝছেন? আশা করি ভালো করবেন। বুঝতে সহজ হবে, পড়তে সহজ হবে, ভুলবেন না, বলবেন না। পরীক্ষার হলেও যায় দেখবেন যে সবই পারবেন। এই হলো আমার হলো একটা মানে শর্ট একটা আপনাদের হলো কি বলবো অ্যাডভাইস বা ইনস্ট্রাকশন। এইভাবে কি করেন। আর সিএ পড়তে আইসে কোনো সময় নিজের দেখা গেছে যে ও আমার সাথে ভালো পারে আমি ওর সাথে খারাপ পারে, এরকম চিন্তা করার কোনো মানে নাই। এইরকম চিন্তা করার কোনো মানে নাই। আপনি দেখা যাচ্ছে একাডেমিক লাইফ হয়তো বা একটু কম ছাত্র, বা আপনি এখানে একটু সময় দেন, দেখবেন যে আপনার সাথে যে ভালো তার সাথে আগে আপনি পাশ করে গেছেন। জাস্ট একটু চেয়ার টেবিলের সাথে ভালো সম্পর্ক রাখেন, স্যারদের ক্লাসগুলো একটু ভালো করে পড়াশোনা করেন, আর যাই পড়বেন একটু বুঝে বুঝে পড়াশোনা করার চেষ্টা করবেন। আপনি একদিনের জায়গায় 1.5 দিন লাগুক, 2 দিন লাগুক, এই বয়সে হিসাব ব্রেন সবারই মোটামুটি মোরলেস সেম থাকে, বুঝছেন? এই বয়সে হিসাব ব্রেন সবারই মোরলেস সেম থাকে। এই জিনিসগুলো দেখা যাচ্ছে মাথায় রাখেন। আশা করি আপনারা ভালো করবেন, আশা করি ভালো করবেন। যেহেতু এখনো প্রি আর্টিকেল স্টুডেন্ট আছে, এই মানে সিএ ফার্মে ঢোকার আগে এট লিস্ট এই সার্টিফিকেট লেভেলটা কমপ্লিট করে আপনার সিএ ফার্মে ঢোকেন। দেখবেন যে ওখানে ঢুকে একটা বেনিফিট পাইতেছেন আপনার অলরেডি মনে করেন যে একবারে সব মানে মানে প্রিলিমিনারি স্টেজটা আপনি শেষ করে ওখানে গেছেন। প্রিলিমিনারি স্টেজটা শেষ করে গেলেন তার মানে আপনার নলেজ লেভেলটা একটু হাই থাকবে। তারপরে যখন নাকি আপনার সেকেন্ড লেভেল এবং ফাইনাল লেভেল পরীক্ষা দিবেন, দেখবেন যে আপনার কাছে কাজও করবেন, মানে সিএ ফার্মে অডিটের কাজও করবেন, সাথে সাথে এগুলো করবেন, পরীক্ষা পড়াশোনাও করবেন, দেখবেন যে দ্রুত পাশ করে গেছেন। আর যখন পাশ করবেন, পাশ করার পরে নিজের কনফিডেন্স লেভেল হাই, নিজের কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে। নিজে মনে আর যা হয় হোক, চাকরির জন্য আপনি চিন্তা করতে হবে না। বা প্র্যাকটিস আপনি মনে করেন যে সিএ পাশ করার পরে আপনার যে ফাইন্যান্সিয়াল যে একটা ব্যাপার স্যাপার যে থাকে, সেই ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আপনি ওনাকে বলে যে সৎ ভাবে এর সাথে বেশি টাকা আর কোনোখান থেকে দেয় না, এটা মোটামুটি নিশ্চিত থাকে। যদি আপনি প্র্যাকটিসও করেন আপনার হিউজ ইনকাম হবে,
আবার যদি আপনি যেহেতু সিএতে আসছেন এটার জন্য তো আসছেন, আপনি ডাল ভাত খাওয়ার জন্য যে কোনো চাকরি করলেই হয়, বাট একটু মাছ ভাত খাবেন বলে তো আপনারা সিএতে আসছেন, সিএ পড়বার চাইতেছেন। সমাজে একটু সবাই অন্য ধরনের চোখে সম্মান করবে, মানে মানে আপনি যখন নাকি আপনার কোনো পরিচিত মানুষের কাছে যায় বলবেন যে আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তখন অটোমেটিক্যালি যদি সে মনে করেন যে এই সম্পর্কে একটু ওয়াকিবহাল থেকে থাকে, মানে শিক্ষিত সমাজ যদি হয়ে থাকে, তাহলে আপনাকে অটোমেটিক্যালি সে একটা অন্য ধরনের রেসপেক্ট দিবে। আপনি একাডেমিক লাইফে দেখা যাচ্ছে আপনি আসলে লাস্ট বয় ছাত্র বা মিডল ক্লাস ছাত্র ছিলেন, বাট ফার্স্ট বয় দেখা যাচ্ছে যে আপনার পাত্তাই দিত না, আপনার পাত্তাই দিত না হয়তো বা, বাট আপনি সিএ পাস করে যান, দেখবেন যে আপনার ওই ফ্রেন্ডের সাথে আপনার ভালো অবস্থানে থাকবে। সেই জন্য এখানে আইসেন যারা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আসার জন্য আইসেন না, পাস করবেন এই মন মানসিকতা নিয়ে আসেন। একবার পরীক্ষা দিবেন, ফেল করবেন, পরের বার পাস করবেন, তারপরে বার ফেল করবেন, এরকম হইতে পারে, বাট আপনার দেখা গেছে যে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে কেন আপনারা ফেল করাইতেছে ওইটা তো আপনি কেন ফেল করতেছে সেই জিনিসটা তো আপনি বুঝতে হবে। যেদিন আপনি ওইটা বুঝে আইডেন্টিফাই করে পারবেন এই কারণে আমি ফেল করতেছি, পরের দিন দেখবেন যে আপনি পাস করে গেছেন। আর সবসময় নিজেরা দেখা গেছে একটু, নিজেরা দেখা গেছে সবকিছুতে একটু মানে ধীরস্থির থাকবেন, ওই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, হওয়ার পরে দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠানে বা যেখানে প্র্যাকটিস করেন আর জবই করেন, যেটাই করেন না কেন আপনার ডিসিশন মেকার হবে। ডিসিশনটা অবশ্যই ঠান্ডা মাথায় দিতে হবে এবং কুইক রেসপন্স দিতে হবে, সেই চিন্তা ভাবনা করবেন অলওয়েজ। ওই জন্যই আপনার এখান থেকে দেখা যাচ্ছে আপনার মানে বেসটা স্ট্রং করে যেতে হবে। সেই ইয়েতে এই সাবজেক্টে আপনার বেস স্ট্রং করার জন্য যা যা করা দরকার আমি আপনার হেল্প করব। এখন শুরু করি। আমার ক্লাস আপনাদের খুব একটা খারাপ লাগবে না, আমার অনেক ভালোই লাগবে, আমার মানে রিভিউ ভালো হচ্ছে। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ তন্ময় বলেন। হ্যাঁ স্যার, হচ্ছে একজন মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ক্যারিয়ারের জন্য মানে যারা বিবিএ থেকে আসে তাদের বিবিএ তে যে মেজরটা সেটা কতটা এফেক্ট করে। লাইক হচ্ছে এখন আমি বিবিএ জেনারেল করতেছি, আমি সামনে যদি মেজর ফাইন্যান্স নেই সেটা মানে কোনোভাবে এফেক্ট করবে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ক্যারিয়ারে, অথবা মার্কেটিং যদি মেজর নেই সেটা কিভাবে এফেক্ট করবে? শুনেন, চার্টার্ড অ্যাকাউন্টের নাম হলো অ্যাকাউন্টেন্ট শব্দ, বুঝছেন না? জি স্যার। অ্যাকাউন্টিংটা থাকলে দেখা যাচ্ছে যে তাদের জন্য একটু সহজ হয় বেশ, তাদের জন্য একটু সহজ হয় বেশি, মানে একবারে ফ্রাঙ্কলি বলি। ফাইন্যান্সের জন্য তারপরে একটু মার্কেটিং এবং ম্যানেজমেন্ট আছে যেগুলো, এগুলো তো দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং মানে ওখানে যে অ্যাকাউন্টিং নাই বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নাই তা না, ওখানেও আছে, বাট ওখানে একটু হালকা হালকা, তাই না তন্ময়? জি স্যার। ওখানে একটু হালকা হালকা, সেজন্য দেখা যায় যে যদি অ্যাকাউন্টিং থেকে যারা আসে তারা একটু দ্রুত মানে মানে দ্রুত তারা দেখা যাচ্ছে যে অ্যাবজর্ব করতে পারে, মানে কুইক অ্যাবজর্ব পাওয়ার ওদের একটু বেশি থাকে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। আর মার্কেটিং আর বা ব্যাংকিং কিংবা আরো যে এমআইএস এই সমস্ত ব্যাকগ্রাউন্ডের বিবিএ এমবিএ ওরাও পারে, কারণ মানে প্রিলিমিনারি আইডিয়া কিন্তু সবারই সেম, বাট যেহেতু অ্যাকাউন্ট মানে চার্টার্ড অ্যাকাউন্টিংতে সবচেয়ে বেশি জোর দেওয়া হলো অ্যাকাউন্টিং এর উপরে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপরে, ট্যাক্সেশনের উপরে, এই তিনটা জিনিস ওই মেজরগুলোতে একটু কম ইম্পর্টেন্ট থাকে আই থিঙ্ক, তাই না তন্ময়? জি স্যার। যেটা দেখা যাচ্ছে আপনার এখানে এসে অ্যাবজর্ব করতে, ওইখান থেকে অ্যাবজর্ব করতে আপনিও পারবেন, আপনার হয়তো বা 15 দিন 1 মাস 1.5 মাস হয়তো বা ওর চাইতে বেশি সময় লাগবে, বাট আপনি ওখানে তো মনে করেন যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংটা পড়ছেন, ওখানে আপনি দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট ইনফরমেশনটা পড়ছেন, ওইটারই ভাস্ট আকারে মনে করেন যে সিএতে যদি আপনি মনে করেন যে ভার্সিটি লেভেলে মনে করেন যে বিপিএটা যদি অ্যাকাউন্টিং মেজর হয় তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য এটা অ্যাবজর্ব করাটা অনেক ইজি হয়ে যাবে, কারণ আপনি ওই অঙ্কগুলো সম্পর্কে ওই অঙ্কর মানে প্রিলিমিনারি ধারণাটা আপনার আছে, আপনি একাডেমিক লাইফে যাই পড়ছেন ওইটার এখানে খুব একটা বেশি ইম্প্যাক্ট পড়ে না, বললাম কি এখানে আপনার নিজের মতো করে পড়তে, বাট আপনি যদি মনে করেন যে সরিয়া সরিয়া যদি আগে যাই না থাকেন তাহলে আপনার জন্য একটা ইজি হবে না, জি স্যার। ওই জিনিসটা আমি বলতেছি। মানে একটু দেখবেন যে নর্মালি মানে বিবিএর অন্য ফ্যাকাল্টি অন্য মেজরের তুলনায় অ্যাকাউন্টিং এর এবং ফাইন্যান্স স্পেশালি অ্যাকাউন্টিং এর প্ল্যানগুলো একটু বেশি মানে খুব দ্রুত অ্যাবজর্ব করতে পারে সবকিছু। এটা হলো আমি মানে দেখছি এখন পর্যন্ত যা ফাইন্যান্সের ইয়ে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বুঝছেন না, ফাইন্যান্স হলো সবচেয়ে মানে
কমার্স ফ্যাকাল্টিতে সবচেয়ে মনে করেন যে একটু ক্রিটিক্যাল জিনিস ফাইন্যান্স, তাই না জি স্যার। শর্মা? জি স্যার। বাট ওদের চাইতেও কিন্তু দেখা গেছে যে অ্যাকাউন্টিং এর প্লাবন এখানে বেশি অ্যাবজর্ব করতে পারে। কারণ অ্যাকাউন্টিং হলো আপনার হলো বললাম কি, আপনার এই সিএ তে সিএ পড়ার সময় আপনার প্রথম যে জিনিসটা আপনার মানে যারা অন্য ফ্যাকাল্টির আছেন, মানে আর্টস এর থেকে যারা আসছেন বা মানে কমার্স ফ্যাকাল্টির না যারা, তাদের জন্য আমি একটু বলতেছি যে আপনারা যারা অন্য ফ্যাকাল্টি থেকে আসছেন তারা অন্তত পক্ষে এইটুকু আগে বুঝেন, এ সমান সমান এল প্লাস পি। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, এটা এ সমান সমান এল প্লাস পি মানে অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস প্রপ্রাইটারস ইকুইটি, এই জিনিসটুকু যদি আপনারা যেদিন বুঝতে পারবেন সেদিন আপনাদের কাছে মনে করেন যে মানে এই কমার্সের জিনিসগুলোই একবারে ইজি হয়ে যাবে। আপনি ব্যালেন্স শিট করতেছেন, সেই ব্যালেন্স শিটের কি করতেছে, অ্যাসেট এবং লায়াবিলিটি মিলাইতে হয় না? এই অ্যাসেট এবং লায়াবিলিটি যেদিন আপনি মিলাই পারবেন কি এর দ্বারা কোনটার ইম্প্যাক্ট পড়তেছে, সেই জিনিসটা যতদিন বলবেন মানে এ সমান সমান এল প্লাস পি, এইটা সম্পর্কে যখন ফুল আইডিয়া আপনার হয়ে যাবে তখন আপনারা দেখবেন যে সিএ পাস করা 50% সহজ হয়ে গেছে। যাই করেন না কেন এটার মধ্যে আপনারা ইম্প্যাক্ট ফেলাইবেন। আপনি মনে করেন যে অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, ইনকাম, এক্সপেন্স, ডেবিট, ক্রেডিট, এই জিনিস কয়টা যারা অন্য ফ্যাকাল্টির আছেন এই জিনিসগুলো একটু দেখার সময় নিয়েই বুঝেন। কিন্তু এটা না বুঝে মনে করেন যে মুখস্থ বিদ্যার মতো করে বুঝে পরীক্ষার মানে করেন না। যেহেতু এখানে আসছেন সায়েন্স ফ্যাকাল্টি বা আর্টস ফ্যাকাল্টি, এখানে বললাম কি দিস ইজ নট রকেট সায়েন্স, এটা জাস্ট একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করলে আপনারা পাস করে যাবেন। ওইটা আপনারা যদি বুঝতে পারেন ইজি ওয়েতে বুঝবেন সবকিছু, একেবারে ইজি ওয়েতে পড়েন। আমি সে পড়তে গিয়ে যে জিনিসগুলো ফেস করছি বুঝছেন, আমি ছাত্রদেরকে ওইভাবে ক্লাস নিই। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা যেহেতু আমার কাছে মানে টাফ। শুনেন, আপনারা এই ক্লাসে কতজন আছেন? 96% আছেন না? এই 96% কিন্তু একই মানের স্টুডেন্ট না, এর ভিতরে দেখা যায় 5-6 জন আছে এক্সট্রা অর্ডিনারি। আর দেখা যাচ্ছে যে 90 জন বা 80 জন আছে মনে করেন যে আমার লেভেলের ছাত্র, মানে একই লেভেলের ছাত্র। আমি যেটা ফেস করতেছি ওই 80 জনের দেখা যায় বা 90 জন ওই ধরনের সমস্যা ফেস করতেছে। তার মানে কে এর ওই লেভেলটারে তাহলে মানে এই আমি যেভাবে পড়ছি তাহলে ওইভাবে পড়ানো বেটার। বইতে কি বলছে না বলছে দিস ইজ নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর হলো আমি আপনারে কিভাবে জিনিসটা প্রোভাইড করতেছি। আমি যে জিনিসটা ফেস করছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট ওই রকমই ফেস করবে, আশা করি ওই রকমই আমি আপনাদেরকে পড়াবো। আমি ওইভাবেই আপনাদের সাথে আলোচনা করব। আমার কথাগুলো এই সাবজেক্টের জন্য, নট অনলি ফর দিস সাবজেক্ট, আপনারা প্রত্যেকটা সাবজেক্টে ওইভাবে পড়াশোনা করবেন, আশা করি খুব দ্রুতই পাশ করে যাবেন। আর যদি পাশ একদিন সময়ও লাগে, মনে করেন যে আপনার ফ্রেন্ডের চাইতে আপনি 6 মাস পরে পাশ করছেন, দেখা গেছে যে আপনি ওতে আপনারই করুন, দিস ইজ প্রফেশনাল এক্সাম, আপনার পরীক্ষার খাতায় হয়তো বা আপনার চাইতে ওর পরীক্ষাটা একটু ভালো হয়ে গেছে, সেজন্য আপনি পাশ করে গেছে, আপনি 6 মাস পরে পাশ করছেন। এখানে মন ঘাবড়ানোর কিছুই নাই, এখানে ঘাবড়ানোর কোনো কিছুই নাই। দিস ইজ প্রফেশনাল এক্সাম, পাশ করবেন ফেল করবেন এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে মানে ফুল ডিটারমাইন থাকতে হবে যে আমি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবই হবে, কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবই হবে। এই ডিটারমিনেশন নিয়ে আজকে থেকে আপনারা থাকেন। এতদিন কি করছেন না করছেন চিন্তা ভাবনা করার দরকার নাই। এখন থেকে আপনারা দেখা যাচ্ছে যে পাশ করা পর্যন্ত নিজের এইভাবে একটু একটু অসামাজিক চিন্তা ভাবনা করেন, বুঝেন নাই? অসামাজিক, অসামাজিক বুঝেন নাই? মাথার মধ্যে দেখা গেছে যে সি এর বেনিফিটটা যদি আপনি দেখেন, বুঝছেন না, বাংলাদেশে আর কোনো সার্টিফিকেট নাই। এই সার্টিফিকেটটা অর্জন করার সাথে সাথে আপনার স্যালারি এট লিস্ট 2 লাখ টাকা হবে। এর চাইতে বড় বেনিফিট আর কই পাইবেন? এর চাইতে বড় বেনিফিট আছে? না স্যার। স্যার সিএ পড়তেছেন, আমি তো বললাম প্রথমেই বললাম আপনার ডাল ভাত খাইবেন না, আলু ভর্তা ভাত খাইবেন না, আপনি খাইবার চাইতেছেন একটা পাঙ্গাস মাছ বা একটা ইলিশ মাছ বা ভাত খাইতে চাইতেছেন, সেই জন্য আপনি সিএ পড়তেছেন। সহজ কথা যেটা, সহজ কথাই সিএর দেখা গেছে যে ওই সিএ মানে আপনি যে আপনাদের তো এখন প্রি আর্টিকেলশিপ করছে, আমাদের সময় তারা এটা ছিল না। আমাদের সময় তো ছিল ওই সিএ পড়তে যাবো, সিএ পড়ে দেখা গেছে যে পাশ করুন, মানে একাডেমিক লাইফ শেষ করে তারপরে সিএতে যাইতাম। কোন বাবা মা মানে আমাদের মতো মনে করেন যে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছাত্রদের ক্ষেত্রে কি হইতো যে
পোলা আমার পড়াশোনা করবে, আমি একবারে কিন্তু মানে আমার মানে প্র্যাকটিক্যাল লাইফের কথা বলতেছি, যে পড়াশোনা করবো তারপর চাকরি করবো, মা বাবা মানে টাকা পয়সা দিবে, এই তো আমাদের মেজরিটির এইরকমই তো চিন্তা ভাবনা থাকে, তাই না? এরপরে যেহেতু আমরা ওই সময় সিএতে গেছি, তার মানে কি আমাদের 100% ডিটারমাইন থাকা উচিত ছিল যে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবো। আপনাদের তো আমি দেখা গেছে যেহেতু আপনারা আইটি মানে ছাত্র অবস্থাতে এখানে আসছেন, তার মানে কি আপনারা মোটামুটি ধারণা নিয়ে আসছেন যে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে। সেই জন্য আমি আপনাদেরকে এত কিছু বলতেছি, যে বেনিফিটটা আপনাদের আইসিআইবি দিতেছে, যে লিস্ট আপনি মানে ফার্মে ঢোকার আগে 2টা লেভেল আপনি কমপ্লিট করার মতো অ্যাবিলিটি আছে, বুঝেন নাই? 2টা লেভেল কমপ্লিট করে মানে যদি যাইতে পারেন, তাহলে তো আপনি মনে করেন যে একবার সবই হয়ে গেছে। এই বেনিফিটটা আপনারা একটু লুফে নেন, আশা করি দেখা গেছে যে ভালো করবেন, লাইফ অনেক ভালো করবেন, মানুষের দেখা গেছে যে পরিচয় দিবেন, কিংবা দেখা গেছে যে আমি সত্য কথা আমার নিজের কথা বলি, আমি আমার গ্রামে যখন গাড়ি নিয়ে যাই, আমি একেবারে মানে অজপাড়াগা থেকে উঠে আসছি, একেবারে অজপাড়াগা থেকে উঠে আসছে, মানে গঞ্জের একেবারেই সবচেয়ে কম শিক্ষিত এলাকা, ওখান থেকে উঠে আসছি। আমার গাড়ির পিছনে দেখা গেছে যে পোলাপানে দৌড়াইতো, আগে যখন আমি মানুষ ওই একটা গাড়ি যাইতো তখন ওই গাড়ি আমাদের গাড়ি আমার বাড়ির রাস্তায় দেখা গেছে এখনো মানে কাঁচা রাস্তা। এই যে যে আপনি একটা মনের ভিতরে যে একটা তৃপ্তি পাইতেছেন যে করতেছেন, এই জিনিসটা আপনি মানে পাইবেন কোথায়? যে এটা দেখা গেছে যে অন্য ধরনের একটা ফিলিংস আছে, অন্য ধরনের একটা আছে, আপনি নিজের সৎ রাখবেন, সৎ রেখে আপনি ভালো একটা স্যালারি পাবেন, ভালো একটা পাবেন, এর চাইতে বড় বেনিফিট আর কই আছে? আর প্র্যাকটিস করলে তো একবার মৃত্যুর পরেও ইনকাম আপনার ফ্যামিলি পাইবে। যদি প্র্যাকটিস করেন, একটা সেফ হাম দেন, তাহলে তো মৃত্যুর পরেও দেখা গেছে যে আপনার জন্য তো এই লাইসেন্স খোলা, আপনার ফ্যামিলি বেনিফিটটা পাইবে, আপনার উত্তরাধিকার বেনিফিটটা পাইবে। সো আপনারা এই সুযোগটা হাতছাড়া করুন। কে কি বললো না বললো এগুলো ভুলে যান। আমার ব্যাংকে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা ছাত্র আমার আন্ডারে চাকরি করে, বুঝছেন না? ওরা দেখা যায় আমি দেখছি খুব ভালো ছাত্র, কিন্তু কোনো প্রফেশনাল ডিগ্রি নাই। ওরা আমারে বলতেছে যে স্যার এমন কিছু একটা দেন যে কিছু করে যেন খাইতে পারি। আমি দেখলাম যে আইসিবি বর্তমানে একটা অফার দিয়েছে না, ওয়ান অফ অফার, জি স্যার। আমি দেখলাম যে এই অফারটা একটু নেও তোমরা। বলে যে স্যার এটা তো কষ্ট, আমি তো যে বেনিফিটও নিবার চাইবা, আবার দেখা গেছে যে কষ্ট করবা না, তাহলে তো হলো। এটা একটু কষ্ট করে পড়ো, আমার আন্ডারে তো চাকরি করো, ছুটি টুটি দিয়ে মনে চিন্তা করো না। পরে ওরা দেখা গেছে যে ওই একজন মানে গত লেভেলে এক্সামশন পাই মানে 4টা সাবজেক্ট আসছিল, 4টার মধ্যে মনে হয় 2টা দিয়েছিল, 2টাই পাস করে গেছে। এবার আবার দিব মনে হয় 2টা। এই যে যে আসছে কি এর জন্য, ও কিন্তু মানে প্রায় 10 বছর চাকরির বয়স হয়ে গেছে, 10 বছর বা 11 বছর, মোর দেন 10 ইয়ার্স মেবি চাকরির বয়স হয়ে গেছে। এই বয়সে সিএ করতে আসতেছে, তার মানে কি এখানে আপনি পরীক্ষার হলে যায় দেখেন, পরীক্ষার হলে যায় দেখেন যে 50 বছরের বয়সের লোক সিএ করতেছে। সেই জন্য নিজেরা দেখা যাচ্ছে যে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বললেন না জানি না। স্যার আপনি যে বলেন স্যার যারা চাকরি করে করতেছে স্যার ওরা তো স্যার পাশ করলো, কিন্তু স্যার সিএ কোয়ালিফাই করার জন্য তো দুটো প্রি কন্ডিশন থাকে স্যার, 17টা সাবজেক্টে পাশ করতে হবে আর ফার্মে 3 বছর থাকতে হবে স্যার। ওরা কি স্যার যারা স্যার চাকরি অবস্থায় করছে ওরা কিভাবে চাকরি ছেড়ে কি স্যার পরে যে ফার্মে আবার না চাকরি? না 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 না, যখন নাকি 2 লেভেল ওই ওয়ান অফ অফার হলো 2 বছর মেবি, ওয়ান অফ অফার 2 বছর, 2 লেভেল কমপ্লিট করার পরে ওইটা ওইটা দেখা গেছে অনেক প্রতিষ্ঠান আছে 2 বছরের জন্য নেওয়া যায়। জি স্যার, ঠিক আছে স্যার। 2 বছরের জন্য ওগুলো নেওয়া যায়। ভাই আপনি অপশন নিয়ে রাখেন না, পরেরটা পরে দেখা যাবে, বুঝছেন জামিল? স্যার আমাদের এটাতেও সেম স্যার। আপনাদের তো মনে হয় 3 বছর। না স্যার, আমরা যদি পিএল কমপ্লিট করে আমাদের যাই 2 বছর তাহলে স্যার। ওয়ান কিন্তু অফ অফার নাকি? 2 বছর। স্যার এটা হচ্ছে যারা প্রফেশনাল লেভেল পাস করে যাবে তারা ফার্মে 2 বছর থাকতে পারবে আর কি। যারা আচ্ছা প্রফেশনাল আচ্ছা, বুঝছি, বুঝছি। পাস আমি আমি শিওর না, সেই জন্য মানে আমি জাস্ট যতটুকু জানি ততটুকুর প্রেক্ষাপটে বললাম। জি স্যার, কারণ আমি এটা ওয়ান অফ বিভিন্ন অফারের মতোই, জাস্ট ওয়ান অফ নামটা অফার চেঞ্জ করে এটাকে ওদের কাছ থেকে স্পেশাল আমি অফার হিসেবে এটাকে চালাই। ওয়ান অফ অফারে, কারণ আমি হচ্ছে কি আপনাদের এই ব্যাচ এখন কততম ব্যাচ চলতেছে? স্যার 22 22 ব্যাচে মানে 20তম ব্যাচে
কয়েকটা ছাত্র ছিল, একজন ছিল হলো ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির টিচার, একজন আছিল হলো সুপ্রিম কোর্টের লয়ার, একজন ছিল হলো একটা থানার হলো ওসি, একজন ছিল হলো মানে মোটামুটি বড় বড় মানুষ। আমি তো যখন নাকি ওনারা পরিচয় দেয়, আমি তো কই আপনারা এখানে আইছেন একটা ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির টিচারের সিএলআই নাই, সে লাভটা কি আর? কারণ টিচার তো অন্য ধরনের একটা সম্মান না, ইউনিভার্সিটির টিচার অন্য ধরনের একটা সম্মান না, অন্য ধরনের একটা রেসপেক্ট। আমি জিজ্ঞাসা করলাম যে কেন এখানে আসলাম, তো মানে সে যে আমি যে কথাগুলো আপনাদের বললাম না, এরকম একটা অ্যান্সার দিল। তখন আর কি বলুন, যার যার একটা থাকে, ক্ষোভ থাকে। আচ্ছা, অনেক হয়ে গেছে, আমি আজকে এই চ্যাপ্টারটা শেষ দিব, আবার মানে জুমার নামাজ আছে। আমার মানে মানে মেসেজটা কি হলো, আপনারা একটু মানে ধৈর্য হারা হয়ে যায়, একটু প্যাশেন্স থাকবেন। আশা করি একদিন আগে একদিন পরে মানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে যাবেন। আর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে গেলে লাইফটা অনেক মানে মানে কি কয় চকমকা থাকবে, লাক্সারিয়াস লাইফ লিড করে পারবেন। এখন স্যার একটা লাস্ট মনে কোশ্চেন। করেন যে সালমান এফ রহমানের মতো লাইফ লিড করবার চান, তাহলে তার হইব না, বুঝেন নাই? আপনার লাইফ লিডটা চিন্তা ভাবনা করতে হবে হলো যে মানে কম্পারেটিভলি আপনার লেভেলের অন্য সবার সাথে আপনি ভালো আছেন কি, ওই লাইফ লিড করার জন্য যতটুকু দরকার তার সাথে বেশি দিব আপনার এই প্রফেশন। সো দেখা যায় এর প্রতি আপনারা সিরিয়াস হন, পরীক্ষাগুলো ঠিক মতো দিয়েন। যারা এখনো, যে আমি কেন বলতেছি আপনাদের এই কথা, কারণ আপনারা মনে করেন যে এখনো রেগুলার স্টুডেন্ট, যেহেতু রেগুলার স্টুডেন্ট আপনারা দেখা যাচ্ছে পড়ার প্রতি একটু ধৈর্য বেশি আছে। আর যারা দেখা গেছে যে রেগুলার স্টুডেন্ট না, যারা চাকরি টাকরি করছে, আমার ওই জুনিয়রের কথা যদি বলি, সে 10 বছর বা 11 বছর তার চাকরির বয়স হয়ে গেছে। আমার জুনিয়র বলতে কি, সে কিন্তু এমনি আমার সাথে বয়সে হয়তো বা সিনিয়র, কিন্তু দেখা গেছে চাকরির ইয়েতে আমার সে জুনিয়র। সেক্ষেত্রে আমি বলতেছি কি, সে দেখা গেছে যে এই বয়সে যদি পড়ার প্রতি তার মন থাকে, তাহলে আপনি আপনি থাকবে না কেন? এর বেনিফিট আছে বলে তো সে ওখানে গেছে। সেজন্য সবাই আপনারা দেখা যায় যেই করেন। আর এই সাবজেক্টও আসি, এই সাবজেক্ট আপনারা আমার উপর ছেড়ে দেন, আমি আপনাদের পাশ করারই দিব, কিন্তু আপনাদেরও আমার সাথেই করতে হবে। আমারে মানে কমিটমেন্ট দিতে হবে যে আপনারা আমার সাথে সাথে রেগুলার ক্লাস করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যে পড়াগুলো পড়াবো সেগুলো একটু বুঝবেন, যদি না বুঝেন আপনারা আবার আমাদের কোশ্চেন করবেন। ক্লাস শেষে এইটাই আবার 15 থেকে 20 মিনিট আপনারা নিজের একটু দেখবেন আমি কি বলছি, সেই জিনিসগুলো আবার একটু মনে করার চেষ্টা করবেন। আশা করি এই সাবজেক্ট পাস করে যাবেন। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে আমি আপনাদের কোশ্চেন দিয়ে দিব, সেই কোশ্চেনের সলিউশন আমি এখন দিব না, সেই সলিউশন দিব আমি লাস্ট ক্লাসে। এই সলিউশন গুলো আপনারা করে রাখবেন, সলিউশন গুলো আপনারা করে রাখবেন, এটা আমি লাস্ট ক্লাসে দিব। লাস্ট ক্লাসে আপনাদেরকে দিয়ে মানে আপনাদের কাছে আমি বিদায় নিব। পরীক্ষার ভালো মতো দিবেন, পাশ করবেন, পাশ করার পরে নেক্সট লেভেলে যাবেন বা যাই যাবেন, আমার কথা যেন মনে দেখা গেছে যে মনে থাকে আমি যেভাবে পড়াইছি এই রিলেটেড ওখানে যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টে ওই চ্যাপ্টার গুলো পড়ার সময় আমার এই কথাগুলো অ্যাপ্লাই করে পড়বেন। আশা করি মানে ওই সাবজেক্ট ওখানে অনেক কম করে পাশ করে যাবে। এই হলো আমার আপনাদের প্রতি একটা ইনস্ট্রাকশন। এখন আসি চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু বিজনেস। ইন্ট্রোডাকশন টু বিজনেস 9টা 42 বাজে গেছে, অলরেডি 42 মিনিট আমি আপনাদের সাথে শুধুমাত্র এটা তো রেকর্ড হইতেছে মনে হয়। জি স্যার, রেকর্ড হচ্ছে স্যার। সাহিল দাসকে, সাহেল জি দাস স্যার, আছে? জি স্যার, আমি জানি না স্যার রেকর্ড হচ্ছে। সরি স্যার। সাহিল দাস। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার।
স্যার ক্লাস রেকর্ড হচ্ছে, আমি যখন ঢুকছিলাম তখন ছিল যে দ্য ক্লাস ইজ বিং রেকর্ড। সাহিল দাস, জি স্যার, আপনার শুনতে আমার পিসিটা কি হইলো আল্লাহ জানে। আচ্ছা, আমি মোবাইল আলোচনা করি, হ্যাঁ? জি স্যার। কোন সমস্যা আছে? জি না স্যার। হ্যাঁ স্যার। তো ফার্স্ট ডেতে আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা একটা ব্যাড পারফরমেন্সের দিকে যাইতেছে। স্যার সেক্ষেত্রে সিনপসিসটা যদি অন্য কাউকে দেওয়া যেত সিআর কে, সেক্ষেত্রে তো সিনপসিস পারেন না, আপনারা শেয়ার করতে পারেন না? জি স্যার, সিআর হয়তো পারবেননি, সিআর একটু যদি দেখেন না, কথা একটু বলতেন। করেন। ইন দ্য মিন টাইম আমার পিসি আমি দেখি ঠিক করতেছি, বসে বসে এটা ক্লাস নিয়ে ঠিক করতেছি। স্যার আপনি পিডিএফ ফাইলটা চ্যাট বক্সে দিয়ে দেন, ওখান থেকে আমরা দেখে নিচ্ছি। আরে বাবা, এটাও তো স্যার এই মেলে ইয়েতে দিয়েছে, নাই। মেলে দিয়েছে। নাই, এই ইয়েতে তো নাই এটা, বুঝতেছেন না কেন? নেক্সট ক্লাসের আগের দিন বুঝছেন না, একটু অফিসে থাকা অবস্থায় বৃহস্পতিবার আমার একটা কেউ মেসেজ পাঠাই দিয়ে, বুঝছেন, যে ভালো পিসিটার জন্য বাসায় লই আসে। কারণ আমি ঠিক করে বলে রেখেছি। আসছে। আচ্ছা, আমার তো মুখস্থ আছে সব, আমি একটু ক্লাস নেওয়া শুরু করি। ইন দ্য মিন টাইমে যতটুকু যায় দেখেন একটু মোবাইলেই আছে কিনা। ইন্ট্রোডাকশন টু বিজনেস, ফার্স্ট চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু বিজনেস। বিজনেসটা কি বলেন দেখি? হোয়াট ইজ কল বিজনেস? বিজনেস হলো পণ্য উৎপাদন ও ক্রয় বিক্রয় করে অর্থ উপার্জনের একটা অনুশীলন বা অর্থ উপার্জনের একটা মাধ্যম হলো বিজনেস, যেখানে প্রফিট থাকবে। আপনি মনে করেন যে 10 টাকাতে একটা 10 টাকাতে কোন একটা জিনিস কিনছেন, সেটা আপনি 12 টাকা বিক্রি করবেন, যে 2 টাকা যে মাঝখানে বেনিফিটটা হলো, দিস ইজ হলো বিজনেস। এই 2 টাকা যে আপনি লাভ করলেন, এই লাভের উদ্দেশ্যটাই হলো বিজনেস। এইখানে যদি লাভ না থাকতো, আপনি একটা জিনিস কিনে আমারে আপনি প্রোভাইড করে দিচ্ছেন, দিস ইজ নট বিজনেস, দিস ইজ নট প্রফিট মেকিং অর্গানাইজেশন, দিস ইজ দা দেখা গেছে কি একটা এনজিও টাইপের একটা চ্যারিটেবল ফাংশন হয়ে গেল। যদি সেখানে প্রফিটের সম্পর্ক থাকে, মানে ওনার বা শেয়ার হোল্ডাররা তারা যদি ওখান থেকে কোনো বেনিফিট নিতে চায়, নট ভলেন্টারি সার্ভিস, তাহলে ওটা হলো বিজনেস। এখন আসুন কি, হোয়াট ইজ অ্যান অর্গানাইজেশন? অর্গানাইজেশনটা কি আমাকে কি দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। এখন মনে দেখা যাচ্ছে স্যার। হয় পিসিতে ঢুকুম আছে, আমরা যে কিছুক্ষণ পরে তো ব্রেক দিব, ব্রেক পর্যন্ত মোবাইলেই থাকি। হোয়াট ইজ অ্যান অর্গানাইজেশন? অর্গানাইজেশনটা কি? Organization is a social arrangement for the control performance. Organization is the social arrangement for the control performance of collective goals, which have a boundary separating it from its environment.
অর্থাৎ কি একটা অর্গানাইজেশনটা কি অর্গানাইজেশন একটা সত্তা, যেমন একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান বা কোনো সমিতি যা এক বা একাধিক ব্যক্তিকে নিয়ে গঠিত হয় এবং যার ভিতরে একটা অন্তর্নিহিত উদ্দেশ্য থাকে। সেখানে প্রফিটেবল উদ্দেশ্য থাকতে পারে, প্রফিট আমি মেকিং করবো না, মানুষকে সাহায্য করবো সেরকম উদ্দেশ্য থাকতে পারে। তার মানে কি আপনার অর্গানাইজেশন বিজনেস ওরিয়েন্টেড হতে পারে, নন প্রফিট মেকিং অর্গানাইজেশন হতে পারে। ক্লিয়ার সবাই? অর্গানাইজেশনটা কি, যেখানে এক বা একাধিক ব্যক্তিকে নিয়ে একটা গঠিত হবে এবং এর ভিতরে একটা অন্তর্নিহিত একটা উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যটা আপনার প্রফিট মেকিং প্রফিট ওরিয়েন্টেড হতে পারে, আবার নট ফর প্রফিট মেকিং ওরিয়েন্টেড হতে পারে। দিস ইজ অল অর্গানাইজেশন। অর্গানাইজেশন কি করে? অর্গানাইজেশন ইজ এ গ্রুপ অফ পিপল হু ওয়ার্ক টুগেদার। মানে একটা অর্গানাইজেশনে অনেক এক বা একাধিক ব্যক্তি মানে একসাথে কাজ করে এবং সেখানে লাইক এ নাইবারহুড অর্গানাইজেশন, মানে অ্যাসোসিয়েশন, এ চ্যারিটি, এ ইউনিয়ন অর এ কর্পোরেশন, এগুলো হলো আপনার অর্গানাইজেশনের সংজ্ঞা। সোজা কথায় বাংলা কথায় বুঝেন যে একটা অর্গানাইজেশন হলো এক বা একাধিক ব্যক্তিকে নিয়ে গঠিত হইতেছে এবং এর ভিতরে দেখা যাচ্ছে অনেক মানে একটা লিস্ট একটা অন্তর্নিহিত একটা উদ্দেশ্য থাকবে। সেটা আপনার প্রফিট মেকিং হইতে পারে, নট ফর প্রফিট মেকিং হইতে পারে। দিস ইজ হলো অর্গানাইজেশন। অর্গানাইজেশনে আরেকটা এরপর কি বলছে, স্টেক হোল্ডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা একটু সবাই ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা শেয়ার হোল্ডার শব্দ শুনছি। শেয়ার হোল্ডার বলতে কি বোঝায়? যে ওই কোম্পানির মালিক। আপনি ওই কোম্পানিতে মনে করেন যে এবিসি একটা কোম্পানি, সেই এবিসি কোম্পানির 100টা শেয়ার আছে, তার ভিতরে আপনি 50টা শেয়ারের মালিক। তার মানে কি আপনি ওই 50 ওই এবিসি কোম্পানির যত অ্যাসেট আছে তার 50% অ্যাসেটের আপনি ওনারশিপ ক্লেম করে পারবেন। দিস ইজ হলো শেয়ার হোল্ডার। কি এর এগেইনস্টে? ওই শেয়ার আপনি হোল্ড করার কারণে। আর স্টেক হোল্ডারটা কি? হোয়াট ইজ স্টেক হোল্ডার? আমার কথা কি শোনা যাইতেছে সাকিব? ইয়েস স্যার। আচ্ছা, যে কারণ যেহেতু আমি মোবাইল আছি তো বুঝছেন না, আমার পিসিটার একটু আমি দেই, কি বলে, এরপর কি স্টেক হোল্ডার আসেন। স্টেক হোল্ডারটা কি? লিটারালি এ পারসন অর এ গ্রুপ অফ পারসন হু হ্যাজ স্টেক। আবার একটু ক্লিয়ার করে শুনেন, লিটারালি এ পারসন অর এ গ্রুপ অফ পারসন who has a stake in organization that is called stakeholder। মানে একজন ব্যক্তি অথবা একটা গ্রুপ অফ ব্যক্তি, গ্রুপ অফ লোকের যদি আপনার অর্গানাইজেশনের কোনো ইন্টারেস্ট থেকে থাকে, ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট অথবা পার্সোনাল ইন্টারেস্ট থেকে থাকে, ওই সমস্ত লোকগুলোরে বলে হলো কি বলে হলো আপনার কোম্পানির স্টেক হোল্ডার। ক্লিয়ার সবাই? লিটারালি এ পারসন অর এ গ্রুপ অফ পারসন হু হ্যাজ স্টেক ইন ইউর অর্গানাইজেশন। আপনার অর্গানাইজেশনের প্রতি যদি কোনো পার্সনের অথবা গ্রুপ অফ পার্সনের কোনো ফাইন্যান্সিয়াল অথবা পার্সোনাল ইন্টারেস্ট থাইকা থাকে, ও তারাই বলে হলো স্টেক হোল্ডার। এখানে স্টেক শব্দের মানে কি? পার্সোনাল বা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। সাপোজ স্টেক হোল্ডারের কি এক্সাম্পলটা কি? স্টেক হোল্ডারের এক্সাম্পল হলো ইনভেস্টর। মনে করেন আপনি ব্যাংকিং ব্যবসা করতেছেন, মনে করেন আমার এই যে এক্সাম্পল গুলো একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। মনে করেন আপনি একটা ব্যাংকিং ব্যবসা করতেছেন, আপনার ব্যাংকের নাম কি? আল আরাফা ইসলামী ব্যাংকের মালিক মনে করেন আপনি। আপনি মনে করেন যে 500 কোটি টাকা দিয়ে ব্যাংকিং ব্যবসা শুরু করছেন, বাট আপনার কোম্পানির অ্যাসেট আছে মনে করেন যে 1 লাখ কোটি টাকা, বাট আপনি মানে ক্যাপিটাল নিয়ে আইছেন কত? 500 কোটি টাকা নিয়ে আইছেন। আপনারা 500 কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন, বাট আপনার ব্যাংকের বর্তমানে অ্যাসেট হলো 1 লাখ কোটি টাকা হয়ে গেছে। এই 1 লাখ কোটি টাকা তাহলে আপনার 500 কোটি টাকাটা বাড়তে বাড়তে হয়তো 2000, 3000, 5000 কোটি, বাদ বাকি টাকা কই থেকে আসছে? বাদ বাকি টাকা তো আপনি ডিপোজিট হোল্ডারের কাছে আপনি ডিপোজিট কালেকশন করছেন। মানে বাংলাদেশের যে 18 কোটি মানুষ আছে, সেই 18 কোটি মানুষের কাছ থেকে আপনি ডিপোজিট কালেকশন করে আপনি দেখা যাচ্ছে 1 লাখ কোটি টাকা হয়েছে। 1 লাখ কোটি টাকা আপনি মানুষের, তার মানে কি আপনার মানে কারো কাছ থেকে আপনি ডিপোজিট কালেক্ট করছেন, ওই টাকাটা নিয়ে তো আপনি আপনার ব্যাংকে ফালায় রাখেন নাই, সেটা আবার কাউরে আপনি লোন দিচ্ছেন। তার মানে একই সাথে আপনি লাইবিলিটি ক্রিয়েট করতেছেন XYZ এর কাছে, আবার ABC তে আপনি লোন দিচ্ছেন, ABC আপনার কাছে অ্যাসেট, তাই না? এইভাবে তো আপনার কোম্পানির অ্যাসেটের মূল্য হয়ে গেছে 1 লাখ কোটি টাকা। এই যে আপনি যার কাছ থেকে ডিপোজিটটা নিচ্ছেন, এই ডিপোজিট হোল্ডাররা হলো আপনার ব্যাংকের ইনভেস্টর। বুঝাই পারছি? জি স্যার। হ্যাঁ স্যার, জি স্যার। আপনি যেহেতু ব্যাংকিং ব্যবসা করতেছেন, আগে ব্যাংকের অপারেশনটা মানে বিজনেসের অপারেশনটা বোঝাই নেই।
শুনেন, এগুলো দেখা গেছে যে একটা কথার পিছনে আর একটা কথা আসবে, সেই জিনিসগুলো হয়তো বা আপনাদের সিলেবাসে এই মুহূর্তে নাই, বাট এগুলো আপনি না জানলে এই জিনিসগুলো আপনারা বুঝবেন না। সেখানে প্রথম কথাটা বলছে কি, মনে করেন যে বিজনেস করতেছেন, বিজনেস মানে কি অপারেশন। আপনি ব্যাংকিং ব্যবসা করতেছেন, ব্যাংকিং ব্যবসার মেইন অপারেশনটা কি? হোয়াট ইজ দ্য মেইন অপারেশন অফ এনি ব্যাংকিং বিজনেস? ব্যাংকিং বিজনেসের মেইন অপারেশন হলো আপনি এক্স ওয়াই জেড এর কাছ থেকে, কারো কাছ থেকে আপনি ডিপোজিট, মানে যার কাছ থেকে অডেল টাকা পয়সা আছে, সে কোনো রিস্ক নিবার চাইতেছেন না, সে নিরিবিলি দেখা গেছে যে ওই তার মানে অর্জিত টাকা ব্যাংকে রাখে সে মানে মুনাফা নিবে, এই হলো তার হলো চিন্তা ভাবনা। সে কোনো রিস্ক নিবে না, সেই জন্য দেখা গেছে ওই যে যার কাছে অলস টাকা পড়ে আছে, ব্যাংক তার কাছ থেকে টাকা কালেক্ট করতেছে। আবার অনেকের কাছে আছে, মাথায় অনেক বুদ্ধি আছে, মাথায় অনেক ব্যবসায়িক চিন্তা ভাবনা আছে, কিন্তু তার কাছে টাকা নাই, তারে ব্যাংক ওই টাকাটা আবার লোন দিতেছে। তার মানে কি, এক্স এর কাছে ডিপোজিট কালেক্ট করতেছে, ওয়াই এর লোন দিতেছে। এই হলো ব্যাংকের মেইন অপারেশন। এক্স এর কাছে মনে করেন যে 10% ডিপোজিট, 10% ইন্টারেস্ট রেটে ডিপোজিট কালেক্ট করতেছে, ওয়াই এর দিতেছে মনে করেন যে 13% 14% লোন দিতেছে। এই যে দুইটার মাঝখানে যে ডিফারেন্স, এটা হলো ব্যাংকের প্রফিট। আর মেন কাজটা করলো কি, এক্স এর টাকাটা আইনা ওয়াই এর লোন দিল। এক্স এর কাছে টাকাটা অলস ভাবে পড়ে আছে, সেই টাকাটারে ব্যাংক মানে একটা চ্যানেলের মাধ্যমে আনলো, ব্যাংকে আনলো, ব্যাংক আইনে সে ওয়াই আবার দেখা যাচ্ছে এরকম কেউ আছে কিনা যার মাথায় অনেক বুদ্ধি আছে, ব্যবসা দেশের মানে উন্নয়ন করতে পারবে, ব্যবসায়িক ভাবে দেশের উন্নয়ন করে পারবে, তারা আমি ওই লোনটা দেই। ব্যাংকের মেন কাজ হলো এইটা, বুঝাই পারছি? জি স্যার। জি জি এখন স্যার। এইটা হলো ব্যাংকের অপারেশন। আবার রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে যদি যান, তার মেইন অপারেশনটা কি? আপনার এই জিনিসগুলো যদি না বুঝেন, মানে প্রত্যেকটা বিজনেস সেক্টরের প্রত্যেকটা বিজনেস অপারেশন যদি না বুঝেন, তাহলে আপনার লাভ নাই। তাহলে আপনি দেখা যাচ্ছে যে ওই অডিট যখন নাকি সিএ ফার্মে ঢুকবেন, সিএ ফার্মে ঢুকেও আপনি অডিট দেখা যাচ্ছে মানে মজা পাবেন না। বুঝাই পারছি? সেই জন্য দেখা যায় আপনার প্রত্যেকটা বিজনেসের অপারেশনটা আগে বুঝতে হবে। একটা রেডিমেড গার্মেন্টস এর মেন অপারেশনটা কি? রেডিমেড গার্মেন্টস এর মেন অপারেশনটা হলো, রেডিমেড গার্মেন্টস এর মেন অপারেশন হলো তারা মনে করেন যে শার্ট প্যান্ট বানায়। শার্ট প্যান্ট বানানোর জন্য এই শার্ট প্যান্ট কি মানে একটু লাইনে থাকেন। সরি, আমার চেয়ারম্যান স্যার ফোন দিছিল, বুঝছেন? যে কোম্পানি সেক্রেটারি চাকরি করি না, ওই যে ডাইরেক্টর চেয়ারম্যান এগুলোর সাথে হলো কথা বলা, সরি। ওকে স্যার। একটা ব্যাংকের চেয়ারম্যান ছোটখাটো পারসন না কিন্তু, বুঝছে? স্টেক হোল্ডার মানে অপারেশনটা কি তাহলে বুঝাইলাম। একটা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এর মনে করেন যে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এর মেন অপশনটা কি, সে শার্ট প্যান্ট বানাবে।
এই শার্ট প্যান্ট বানাবে কি দিয়ে? র মেটেরিয়াল দিয়ে। তো তার মানে কি সে র মেটেরিয়াল ক্রয় করবে, এই শার্ট প্যান্ট বানাবে, তারপর এটা এক্সপোর্ট বা লোকাল মার্কেটে বিক্রি করবে। এটাই তো একটা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির অপারেশন। এই জিনিসটা আপনার বুঝতে হবে। আপনি শুধুমাত্র ওই একটা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অডিটে গেলেন, অডিটে যাওয়ার আগে আপনার এই র মেটেরিয়াল ক্রয় করলো, র মেটেরিয়াল ইম্পোর্ট করলো, সেটা দেখা যাচ্ছে যে স্টোরিং করলো, স্টোরিং করার পরে সেটা প্রোডাকশন প্রসেসে গেল, তারপরে শার্ট প্যান্ট বানাইলো, এরপরে এক্সপোর্টে গেল বা লোকাল মার্কেটে বিক্রি করলো। এই টোটাল প্রসেসটা আপনার বুঝতে হবে। এই টোটাল প্রসেসটা বুঝলে আপনি দেখা যায় ওই বিজনেস সম্পর্কে আইডিয়া, বিজনেস সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে আপনি কখনো ওই বিজনেসে ভালো অডিট রিপোর্ট আপনি প্রোভাইড করে পারবেন না। একটা মানে মুদির দোকানদার, মনিহারি দোকানদার আছেন আপনার মহল্লা দিয়ে, সেই মহল্লাতে ওই মনিহারি দোকানের মেন অপারেশনটা কি? মনিহারি দোকানের মেন অপারেশন হলো তারা দেখা যাচ্ছে যে চাল ডাল তেল এগুলো ক্রয় করবে আমার কাছে আপনার কাছে, সেটা দেখা যাচ্ছে তারা কিনবে মনে করেন যে এভারেজে মনে করেন যে 50 টাকা পার কেজি, আমার কাছে আপনার তারা বিক্রি করবে 55 টাকা বা 60 টাকা কেজি। এই হলো তার মেন অপারেশন। মানে তার চালের বস্তা শেষ হয়ে আবার আর এক বস্তা চাল কিনবে, এইটা তার মেন কাজ। এখন আপনি মনে করেন যে একটা মনিহারি দোকানে একটা লোন দিবার চাইতেছেন, মনিহারি দোকানে আপনি লোন দিবার চাইতেছেন, কি দেখে দিবেন? তার ওয়ার্কিং ক্যাপিটালটা তো ক্যালকুলেশন করবেন কিভাবে? তার ইয়ারলি যে সেলস আছে সেই সেলস এর উপর মানে অ্যানালাইসিস করে তাতে দিতে হবে। সে প্রতিদিন মনে করেন যে 2 বস্তা করে চাল বিক্রি করে, তার মানে ওই 2 বস্তার জন্য যতটুকু টাকা লাগে ঠিক ততটুকু করে আপনার লোনের টাকা আপনার তারা ডিসবার্স করতে হবে। দিস ইজ দ্য হলো অপারেশনাল প্রসেস অফ এনি মনিহারি বা মানে কি বলে স্টেশনারি মনিহারি দোকানদারেরই মানে মুদির দোকানদার যেগুলো বলে ওটা কি বলে গ্রোসারি শপ। এখন ইনভেস্টর বললাম কি, একটা ব্যাংকের ক্ষেত্রে ইনভেস্টর বুঝাইলাম হলো মনে করেন ডিপোজিট হোল্ডার হলো ইনভেস্টর অফ এনি ব্যাংক। ওই ইনভেস্টরের যদি মনে করেন যে কেন স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডারের এখানে পার্সোনাল বা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা কি? আমার ব্যাংকে আপনার টাকা রাখছেন, আপনার ইন্টারেস্টটা কি? আপনার আমি 10% করে ইন্টারেস্ট দিব বা প্রফিট দিব, আপনার দিস ইজ পার্সোনাল ইন্টারেস্ট এন্ড ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। আমার ব্যাংকের ওই সক্ষমতা আছে কিনা, আমার ব্যাংকের ওই সক্ষমতা আছে কিনা আপনার টাকাটা আমি যত টাইমে ফেরত দেওয়ার এবং আপনার প্রফিট সহ ফেরত দেওয়ার মতো আমার এবিলিটি আছে কিনা। দিস ইজ দা হলো স্টেক হোল্ডার। ইনভেস্টর স্টেক ইন আওয়ার অর্গানাইজেশন। এমপ্লয়ি, আপনি মনে করেন যে আমার কোম্পানিতে আমার ব্যাংকে আপনি চাকরি করবার চাইতেছেন, আমার ব্যাংকে আপনি চাকরি করবার চাইতেছেন, আপনি তো চাকরি শেষে আপনার এর রাইটটা কি? দিন শেষে মাসের 25 তারিখে বা 5 তারিখে আপনার বেতন আপনি পান কিনা? আপনার যে প্রফিট করলো সেই প্রফিটের একটা অংশ যেহেতু আপনার দ্বারা ওই অর্গানাইজেশন একটা প্রফিট করলো, সে আপনার কি বোনাস টোনাস দেয়, তার মানে এমপ্লয়িরও তো ওই কোম্পানিতে একটা অধিকার আছে। সাপ্লায়ার, আপনি মনে করেন যে সবকিছু তো আপনি বাকিতে ক্রয় করবেন না, মানে আপনি নগদে ক্রয় করবেন না। আপনি মনে করেন যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আপনার র মেটেরিয়াল আপনি দেখা যাচ্ছে যে ওই বাকিতেও ক্রয় করবেন না, আপনার কাছে সাপ্লায়ার বাকিতে বিক্রি করবে কেন? আপনার র মেটেরিয়াল মানে আপনি ওই র মেটেরিয়াল গুলো কিনে ওটা আপনার মানে আপনি বিভিন্ন প্রসেস করে আপনি আপনার ফিনিশ গুড বানায় ওটা পাবলিকের কাছে বিক্রি করে টাকাটা পাবেন, টাকাটা পাই আসারাই আপনার সাপ্লায়ার দেওয়ার কথা। তার মানে কি সাপ্লায়ার আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর ডাইরেক্ট একটা আছে, ইন্টারেস্ট আছে। আপনার ব্যবসা যদি খারাপ হয় সাপ্লায়ার কিন্তু 10,000 টাকাটা পাবেন। আমি আপনার কাছে মনে করেন যে আমি আপনার লোন দিচ্ছি, যতদিন না পর্যন্ত আপনি আমার লোনের টাকা ফেরত দিবেন, আমি কি ডিপোজিট হোল্ডারের টাকাটা দিয়ে পারবো? কারণ আমি এক্স এর কাছ থেকে টাকা নিচ্ছি, এক্স এর কাছ থেকে টাকা নিয়ে আমি ওয়াই এর লোন দিচ্ছি, জি স্যার। এক্স এর কাছ থেকে যখন টাকা নিয়ে আমি ওয়াই এর লোন দিচ্ছি, তাহলে এক্স এর কাছে আমি মনে করেন যে 1 লাখ টাকা আমি ডিপোজিট কালেক্ট করছি, ওয়াই এর দিচ্ছি আমি মনে করেন যে 80,000 টাকা। তাহলে আমার কাছে আছে কত? ব্যাংকের কাছে আছে মাত্র 20,000 টাকা। মনে করেন যে একটা ব্যাংকে একটাই ডিপোজিট হোল্ডার, একটাই মনে করেন যে লোন হোল্ডার। এখন মনে করেন যে আমি যখন ওয়াই এর লোনটা দিছি, ওয়াই এর আমি 80,000 টাকা লোন দিচ্ছি, ওয়াই যখন নাকি তার ব্যবসা করিরা মানে ওই 80,000 টাকা ফেরত দিব, ঠিক তখন আমি কিন্তু এক্স এর টাকাটা আমি ফেরত দিয়ে পারবো। তার মানে কি সাপ্লায়ারও এরকম আমার কাছে বাকিতে যখন মাল বিক্রি করবে, আমার কাছে যখন বাকিতে মাল বিক্রি করবো সেই মালটা আমি আবার কাস্টমারের কাছে বা কনজিউমারের কাছে বিক্রি করব। কনজিউমারের কাছে যদি আমিও বাকিতে বিক্রি করি, তাহলে কি আমি সাপ্লায়ার টাকা যথাসময় দিয়ে পারবো? আমি যার কাছে বাকিতে মাল ক্রয় করছি। তার মানে সাপ্লায়ার বা কাস্টমারও ডাইরেক্টলি দেখা গেছে আপনার অর্গানাইজেশনের প্রতি একটা দেখা গেছে যে ইনভলভমেন্ট আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রতি। এই সমস্ত লোকগুলোর বলে হলো স্টেক হোল্ডার অফ ইউর অর্গানাইজেশন। এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে পারবেন না? জি স্যার, পারবো স্যার।
জি তার স্যার মানে কি ইনশাল্লাহ তার এখানে হবে। পাবলিক বা ফাইন্যান্সিয়াল একটা ইন্টারেস্ট আছে, পার্সোনাল বা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট এর ভিতর অন্তর্নিহিত আছে। যে সমস্ত লোকের আপনার অর্গানাইজেশনের প্রতি এরকম কোনো ইন্টারেস্ট থাকবে তারাই আপনার অর্গানাইজেশনের স্টেক হোল্ডার। এরকম দেখা যায় একটা কোশ্চেন দেওয়া দিল, 4-5 জনের নাম দেওয়া দিল, আপনারা বলে দিল হু ইজ দ্য স্টেক হোল্ডার অফ ইউর অর্গানাইজেশন। আপনি যদি এরকম যদি বুঝা থেকে পারেন তাহলে আপনি পরীক্ষার হলে দিয়ে পারবেন, তাহলে পারবেন না। কথা কিন্তু একবারে সিম্পল। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার, উইদাউট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট কি স্যার স্টেক হোল্ডার হয় না স্যার? যেমন স্যার কোনো জি বড় স্যার, ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ব্যতীত কি স্যার স্টেক হোল্ডার হয় না স্যার? স্যার আমি যেমন স্যার, কথাটা বুঝি নাই ভাই, আপনার কথাটা আমি বুঝি না একটু, ওই আবার ভালো করে বলেন দেখি। স্যার আমি বলতেছিলাম যে আর্থিক স্বার্থ ছাড়া কি কেউ স্যার স্টেক হোল্ডার হয় না? যেমন স্যার স্কুলের ক্ষেত্রে ছাত্ররা আছে বা অথবা 100% কোম্পানির ক্ষেত্রে। 100% 100%। একটা আপনি মনে করেন সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করতেছেন, আমি তো বললাম কি আপনার ব্যাংক মানে অপারেশন বুঝাইছে, কিন্তু একটা মনে করেন যে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস মনে করেন যে আপনার, যে ও বললো যে স্কুলের ব্যবসা করবার গেছে, আমি স্কুলের ব্যবসা করতে গেছি, সেই স্কুলের ব্যবসার আমার মনে করেন যে আমার ওই স্কুলের মেন অপারেশনটা কি, স্কুলের মেন অপারেশনটা কি, ছাত্র ভর্তি করব, ছাত্রদেরকে শিক্ষা দিব, ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার পর ছাত্রদের থেকে একটা বেতন নিব, এই তো ওই স্কুলের মেন অপারেশন। জি স্যার। ওই স্কুলের তো অপারেশন এইরকম না যে ওই যে জামা কাপড় বানাইবো বা দেখা গেছে যে সাবান টাবান তৈরি করবে, এরকম তো তার কিন্তু মেন অপারেশন না। ওই স্কুলের অপারেশন হলো ছাত্রদেরকে জ্ঞান বিতরণ করা। তার মানে কি ছাত্ররা হলো মেইন স্টেক হোল্ডার অফ দিস স্কুল। স্কুলের তাহলে মেইন স্টেক হোল্ডারই তো ওই ছাত্ররা বা টিচাররা তো মনে করেন যে আদার মেইন প্যারামিটার অফ, মনে করেন স্টেক হোল্ড করতেছে ওই অর্গানাইজেশন। যদি টিচাররা যদি না থাকে ছাত্রদের পড়াইবে কিরা, আবার ছাত্ররা যদি না থাকে টিচাররা পড়াইবে কারে? আপনার সেজন্য বললাম কি প্রত্যেকটা বিজনেসের আপনার অপারেশনটা বুঝতে হবে, সেই অপারেশনটা অনুযায়ী ওই সাথে যারা যারা জড়িত ডাইরেক্টলি ইনভলভ আপনি একটা অর্গানাইজেশন চালাতেছেন, এমপ্লয়িরে যদি আপনি মূল্যায়ন না করেন, এমপ্লয়িরে যদি আপনি না রাখেন, আপনার অর্গানাইজেশন চলবে। আপনি সেই রকম একটা মনে করেন যে 10 বিঘা জমির উপর একটা বিল্ডিং করছেন, সেখানে মনে করেন যে আপনি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ করে রাখছেন, আপনি মেশিন টেশিন সবকিছু আনছেন, র মেটেরিয়াল সবকিছু আপনি মনে করেন যে ফেব্রিক্স আইনে আপনি গুদাম দিয়ে রাখছেন, বাট আপনার এমপ্লয়ি নাই, ম্যান পাওয়ার নাই, তাহলে কি আপনি চলবো? না স্যার, না স্যার চলবে না। ক্লিয়ার সবাই? স্যার, স্যার স্যার, বলেন বলেন। স্যার গার্মেন্টস একটা স্যার আপনি উদাহরণ দিয়েছিলেন স্যার গার্মেন্টস ব্যবসার ক্ষেত্রে স্যার, কাস্টমার তো স্যার কি স্টেক হোল্ডার না স্যার ব্যবসার ক্ষেত্রে স্যার? কারণ আমি কাস্টমার তো তো আমার ওখানে তো বলছি ইনভেস্টর, এমপ্লয়ি, কাস্টমার এন্ড সাপ্লায়ার। আমি তো যে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় ওখানেই তো আমি বুঝাই দিলাম। আপনি কারো কাছ থেকে বাকিতে মাল ক্রয় করতেছেন, আপনি আবার কারো বাকিতে বিক্রি করতেছেন। শুনেন, ব্যালেন্স শিটে দেখবেন যে অ্যাকাউন্টস, এই চ্যাপ্টার গুলো আমি পড়াবো, এগুলো আমার দেখা যাচ্ছে চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 4 এগুলো প্রচুর আলোচনা আছে, সেজন্য দেখা গেছে আমি ওখানে যাইতেছিলাম না। বাট কাস্টমার যেহেতু স্টেক হোল্ডারের কথা আবার আসলোই, এখান থেকে একটা কোশ্চেন আসার মতো আছে, সেজন্য আমি আবার বলতেছি যে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি যার কাছে বাকিতে বিক্রি করছেন সে যতক্ষণ না পর্যন্ত আপনার টাকা দিবে, আপনি ততক্ষণ পর্যন্ত আপনি যার কাছে বাকিতে মাল ক্রয় করছেন তার আপনি টাকা দিয়ে পারবেন না। তার মানে কি আপনার বিজনেসে সাপ্লায়ার যেমন আপনার এখানে একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে বা বিজনেস একটা ইন্টারেস্ট আছে, আপনার কাস্টমারের সাথেও কিন্তু আপনার একটা ইন্টারেস্ট আছে। তার মানে সাপ্লায়ার যখন আপনার স্টেক হোল্ডার হবে, কাস্টমার ইজ অলসো আপনার স্টেক হোল্ডার, নাম্বার 1। নাম্বার 2, কাস্টমার অন্য ক্ষেত্রেও হইতে পারে। আপনি যে পণ্যটা উৎপাদন করে তার কাছে বিক্রি করছেন, সেই পণ্যটা ইউজ করতেছে কে? কনজিউমাররা। সে কনজিউমার অলওয়েজ আপনার স্টেক হোল্ডার। বুঝাই পারছি? স্যার। কনজিউমার বা কাস্টমার অলওয়েজ আপনার স্টেক হোল্ডার। স্পেশালি একটা অর্গানাইজেশনের বাংলাদেশের প্রেক্ষাপটে মানে যে অঞ্চলে ব্যবসা করতেছে ওই অঞ্চলের প্রত্যেকটা মানুষই ওই অর্গানাইজেশনে আসলে স্টেক হোল্ডার থেকে থাকে। আইদার তার পার্সোনাল ইন্টারেস্ট থাকতে পারে অথবা তার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকতে পারে। পার্সোনাল ইন্টারেস্টটা কি?
পার্সোনাল ইন্টারেস্টটা এরকম হইতে পারে আপনি তার পণ্য ইউজ করতেছেন, সেই পণ্য আপনার জন্য কোনো ক্ষতিকারক কিনা, সেই পণ্য থেকে আপনি কোনো বেনিফিট পাইতেছেন কিনা। তাহলে মানে কি ওই পণ্যের প্রতি তাহলে ওই কোম্পানির প্রতি তাহলে আপনার একটা আছে, দায়বদ্ধতা আছে, বা ওই কোম্পানির আপনার প্রতি একটা দায়বদ্ধতা আছে। প্রত্যেকটা কোম্পানি যখন নাকি যে অঞ্চলে ব্যবসা করতেছে ওই অঞ্চলের এনি হাউ ডেভেলপমেন্ট প্রসেস অথবা কাস্টমার প্রোটেকশনের প্রতি তার একটা নজর দিতে হবে। বুঝাই পারছি? এনভায়রনমেন্টের প্রতি একটা, আপনি মনে করেন যে সাপোজ মনে করেন আমার মানিকগঞ্জের আরিচাতে একটা মানে ফ্যাক্টরি দিলেন কি মনে করেন যে ডাইং মেশিন, ডাইং ইন্ডাস্ট্রি দিলেন, ডাইং ইন্ডাস্ট্রিতে দেওয়ার পরে দেখা যায় আপনার ওইখানে আপনার জামা কাপড় মনে করেন যে ওখানে ডাইং ইন্ডাস্ট্রিতে কি হইতেছে, জামা কাপড়ে রং টং করা হইতেছে, ডাইং করা হয়, কালারিং করা হইতেছে। ওই কালারিং করার পরে আপনার যে ওয়েস্টেজ মালটা আছে সেই ওয়েস্টেজ মালটা মনে করেন যে আপনি বিলের ভিতরে ছেড়ে দিলেন। ওই বিলের ভিতরে যাদের জমি আছে ওই জমিওয়ালারা কিন্তু আপনার পণ্যটা ইউজ করতেছে না, বাট আপনার ইন্ডাস্ট্রিটা ওখানে, আপনার যে ওয়েস্টেজটা ওখানে ছেড়ে দিতেছেন ওই ছেড়ে দেওয়াতে দেখা যাচ্ছে তার উৎপাদনে ওই এলাকার দেখা যাচ্ছে যে ইনভায়রনমেন্টাল একটা ইস্যু সৃষ্টি হবে। তার মানে ওই এলাকার মানুষজন আপনার প্রতি কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বিজনেসের প্রতি তার একটা, আপনার বিজনেসটা ওই এলাকার মানুষের প্রতি একটা দেখা যাচ্ছে কর্তব্য আছে। আপনার বিজনেসের দ্বারা যদি তাদের কোনো দৈনন্দিন কার্যকলাপে কোনো যদি ইম্প্যাক্ট করে তাহলে অবশ্যই আপনার ওখানে ওই এলাকার মানুষের আপনার ইন্ডাস্ট্রির প্রতি একটা পার্সোনাল একটা ইন্টারেস্ট থাকতে পারে। সেই পার্সোনাল ইন্টারেস্টটা কি? দিস ইজ সোশ্যাল রেসপন্সিবিলিটি। কারণ আপনার ইন্ডাস্ট্রির দ্বারা দেখা যাচ্ছে যে তাদের বর্জ্য পদার্থগুলো যখন নাকি আপনি বিলে ছেড়ে দেবেন তাদের উৎপাদনযোগ্য যে কৃষি জমি আছে সেই উৎপাদনটা দেখা যাচ্ছে বন্ধ হয়ে যাবে। উৎপাদনটা যদি বন্ধ হয়ে যায় তাদের কিন্তু জীবন জীবিকা নির্বাহ করা অনেক কষ্ট হয়ে যাবে। তার মানে কি অঞ্চল ভেদে যেখানে আপনি ব্যবসা করতেছেন সেই এলাকা বা তার পাশেও কিন্তু দেখা যাচ্ছে ডাইরেক্টলি আপনার বিজনেস দ্বারা এফেক্ট হতে পারে বা টু বি এফেক্টেড হতে পারে। বুঝাই পারছি? জি স্যার। এরপরে কি আসেন, why do organization exist অর্গানাইজেশনের প্রয়োজন হয় কেন? অর্গানাইজেশনের প্রয়োজন হয় কেন? টু ওভারকাম দ্য ইন্ডিভিজুয়াল। আমরা বলছিলাম অর্গানাইজেশনের সংজ্ঞার ভিতরে কি বলছিলাম, একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান বা একটা সমিতি যা এক বা একাধিক ব্যক্তি নিয়ে গঠিত হয় এবং যার ভিতরে একটা অন্তর্নিহিত উদ্দেশ্য থাকে, দিস ইজ হলো অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন তার মানে কি এক বা একাধিক ব্যক্তি। আপনি একটা কাজ মনে করেন যে একা করবেন, সেই কাজ করতে যতটুকু সময় লাগবে ওই কাজটা যদি আপনি সংঘবদ্ধ হয়ে যদি করেন তাহলে কাজটা করতে অনেক সহজ হয়ে যাবে না? ইন্ডিভিজুয়াল লিমিটেড, আপনি মনে করেন যে চিন্তা ভাবনা করতেছেন যে আপনি একা একা একটা 10 তলা বিল্ডিং করবেন, আপনি কি আপনার পক্ষে কি এটা সম্ভব? না স্যার। এই লিমিটেশনটা ওভারকাম করা যায় কি যদি অর্গানাইজেশন হইতে যদি কাজ করা যায়। মানে একটা অর্গানাইজেশন হইলে আপনি মনে করতেছেন যে গরিব মানুষের মাধ্যমে গরিব মানুষরা আপনার সাহায্য সহযোগিতা করবে, সেই সাহায্য সহযোগিতা আপনি একা একা করবার গেলে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনি মানে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন পর আপনি ঠান্ডা হয়ে যাবেন, নর্মাল হয়ে যাবেন, পারবেন না। আর যদি একটা অর্গানাইজেশনের মাধ্যমে করেন, একটা প্রতিষ্ঠান গইরা যদি ওইটা করতে চান তাহলে কিন্তু আপনি ইজিলি ওইটা করতে পারেন। ওই কথাই বলছে ইন্ডিভিজুয়াল লিমিটেশন ওভারকাম করার জন্য অর্গানাইজেশন খুব ইম্পর্টেন্ট। এরপর একটা কি বলছে, টু ইনেবল পিপল টু স্পেশালাইজ ইন হোয়াট দে ডু বেস্ট। আপনার মানুষজনকে এনেবল করতে সাহায্য করে স্পেশালিস্ট। আপনার ভিতরে মনে করেন আপনি কিছুই জানেন না, আপনি কিছু, বাট আপনি যখন নাকি একটা অর্গানাইজেশন চাকরিতে ঢুকবেন আপনাকে ওইভাবে ট্রেন আপ ডেভেলপ করায় কিন্তু আপনারা স্পেশালাইজ ওই কাজটা সঠিকভাবে করার জন্য স্পেশালাইজ করে দিল। আপনি সিএ পড়তে যদি না আসতেন, যদি আপনি সিএ পড়তে আসছেন আপনাকে কিন্তু একটা প্রতিষ্ঠানে যেহেতু আপনি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হবেন অথবা কোম্পানি সেক্রেটারি হবেন অথবা হেড অফ অ্যাকাউন্টস হবেন বা হেড অফ অডিট হবেন, এই পর্যায়ে নেওয়ার জন্য কিন্তু আপনারা দেখা যাচ্ছে ঘুষা মেজা সিএ ফার্ম থেকে কিন্তু আপনারা বানাই দিতেছে। ওইটাই বলছে যে টু এনেবল পিপল টু স্পেশাল ইন হোয়াট দে ডু। আপনি যেটা সবচেয়ে ভালো করেন সেই হিসেবে মানে ওই কাজটা ভালোভাবে করার জন্য আপনার স্পেশালাইজ করে দিবে কে? একটা অর্গানাইজেশন। টু সেভ টাইম, একা একা কাজ করলে অনেক সময় লাগবে, বাট আপনি যদি সংঘবদ্ধ হয়ে কাজ করেন অনেক টাইম কম লাগবে। টু অ্যাচিভ সিনার্জি, কম্বাইন যদি কোনো কাজ করেন সেটার আউটপুট বেটার হবে না, আপনি একা একা কাজ করেন সেটার আউটপুট বেটার হবে। 100% কম্বাইন হইতে যে কাজটা করবেন সেই কাজটা আউটপুটটা অনেক বেটার হবে। এরপরে বলছে কি অ্যাকুমুলেট এন্ড শেয়ার নলেজ। যেহেতু একটা অর্গানাইজেশনে একাধিক লোক কাজ করতেছে,
একজনের চিন্তা ভাবনা। আর আমি আপনাদের ক্লাস শুরুর আগেই বলছিলাম কি, সিএ যেহেতু পড়তে আসছেন, যদি একই ক্যাম্পাসে থাকেন তাহলে তারা দেখা যাচ্ছে একটু গ্রুপ স্টাডি করবেন। গ্রুপ স্টাডি করলে এখানে মনে করেন যে ফার্স্ট সেকেন্ডের কিছু নাই, বুঝছেন? এখানে ফার্স্ট সেকেন্ডের কিছু নাই, এখানে জাস্ট হলো পাস আর ফেল। তার মানে কি, আপনার ফ্রেন্ড আপনার সাথে বেশি নাম্বার পেলে, আপনি কম নাম্বার পেলেন, দিস ইজ নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর হলো দুইজনে আপনারা কোয়ালিফাইড হবেন। আমি বলছিলাম যে সেজন্য যে যদি গ্রুপ স্টাডি করেন, আপনারটা ওর সাথে শেয়ার করেন, ওরটা আপনার সাথে শেয়ার করেন, দেখবেন যে দেখা গেছে বেনিফিটটা বেশি পাবেন। আর এই ইয়েতেও এখানে অর্গানাইজেশন তাই বলছে যে যেহেতু আপনারা দেখা গেছে যেখানে একাধিক লোক একসাথে কাজ করতেছে, আপনি একটা জিনিস ভালো নাই জানতে পারেন, বাট আমি ওই জিনিসটা ভালো জানতে পারি, তাহলে আমার কাছে আমি ওই নলেজটা আপনার সাথে শেয়ার করতে পারবো। এরপরে বলছে কি, এনেবল পিপল টু পুল দেয়ার এক্সপার্টাইজ। এখানে যত ধরনের লোক আছে এর ভিতরে দেখা যাচ্ছে কিছু কিছু লোক কিছু কিছু বিষয়ে এক্সপার্ট থাকে। একটা অর্গানাইজেশনে মনে করেন এক্সপার্টরে পিক করতে পারে, কারণ আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমার অ্যাকাউন্টিং সম্পর্কে ভালো জ্ঞান থাকবে, ফাইন্যান্স সম্পর্কে ভালো জ্ঞান থাকবে, ল সম্পর্কে ট্যাক্সেশন ল সম্পর্কে ভালো জ্ঞান থাকবে। সো আমারে দেখা গেছে ওই অনুযায়ী আমারে যথাযোগ্য জায়গায় আমার তারা বসায় দিতে পারবে। দিস ইজ হলো অর্গানাইজেশনের প্রয়োজনীয়তা। এরপরে কি আসেন, লিস্ট 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। লিস্ট 6 ওয়েজ ইন হুইচ অর্গানাইজেশন মে ডিফার ফ্রম ইচ আদার। আপনি অর্গানাইজেশন টু অর্গানাইজেশন কিভাবে আপনি ডিফার করবেন, তাদের কিছু 6 ধরনের ক্রাইটেরিয়া বলছে। একটা ওনারশিপ। ওনারশিপ দ্বারাও দেখা গেছে যে আমরা মানে অর্গানাইজেশনের স্ট্রাকচারটা আমরা ই করতে পারি। ওনারশিপ হলো মনে করেন যে প্রাইভেট লিমিটেড কোম্পানি এন্ড পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ওনারশিপ কারা হয়, একটা লিমিটেড কোম্পানির ওনারশিপ কারা হয়, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানির ওনারশিপ হলো শেয়ার হোল্ডাররা। আর পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার মানে ওনার কারা হয়, গভর্নমেন্ট বলতে কি বাংলাদেশের মানুষ। ক্লিয়ার সবাই? ওনারশিপের মাধ্যমে আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির আপনি দেখা গেছে কারা এই কোম্পানি কারা ওনারশিপ মানে হোল্ড করতেছে, যদি শেয়ার হোল্ডার হোল্ড করে তারা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশের সাধারণ মানুষ এটা হোল্ড করতেছে কিনা, মানে সারা বাংলাদেশের মানুষ এটা হোল্ড করতেছে কিনা। যদি সারা বাংলাদেশের মানুষ এটা হোল্ড করে থাকে, দিস ইজ হলো পাবলিক লিমিটেড কোম্পানি। মনে থাকবে না সবার? কন্ট্রোল, এই প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি অনাঙ্কে বলে যে কন্ট্রোল করতেছে কারা, এই প্রাইভেট লিমিটেড কোম্পানি এন্ড পাবলিক লিমিটেড কোম্পানি কন্ট্রোল করতেছে কারা। প্রাইভেট লিমিটেড কোম্পানি কন্ট্রোল করতেছে, তার মানে শেয়ার হোল্ডাররা নিজেরাই, যেহেতু তারা এটার মালিক, শেয়ার হোল্ডার নিজেরাই এটা দেখা যাচ্ছে হোল্ড করবে মানে কন্ট্রোল করবে, তাই না? আর মানে পাবলিক লিমিটেড কোম্পানি আমরা বললাম কি, গভর্নমেন্ট হলো এর হলো গভর্নমেন্ট হলো এটা হলো দেখা গেছে যে হোল্ড মানে শেয়ার হোল্ড করতেছে। তার মানে কি, গভর্নমেন্ট বলতে বাংলাদেশের মানুষ, তার মানে গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি পাবলিক লিমিটেড কোম্পানির কন্ট্রোল করবে। এরপরে কি বলছে, আরেকটা জিনিস, মনে করেন প্রোপ্রাইটারশিপ বিজনেস যদি করেন, ওই যে ওনারশিপের ক্ষেত্রে প্রোপ্রাইটারশিপে, তাহলে প্রোপ্রাইটারশিপ বিজনেস কে ওন করবে? প্রোপ্রাইটারশিপ বিজনেস আপনারা পড়ছেন না? সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, একক মালিকানা ব্যবসা বা অংশীদারি ব্যবসা শেয়ার হোল্ড মানে ওটার ওনারশিপ কার কাছে থাকবে, ওইটা আমরা বুঝবো কার দ্বারা। পার্টনাররা যদি ওই বিজনেস ওন করে তাহলে পার্টনাররা হলো ওটার ওনারশিপ ওন করে। আর প্রোপ্রাইটারশিপ বিজনেসের ওনারশিপ কারা ওন করতেছে? যারা একজন মালিক, ডাইরেক্ট প্রোপ্রাইটার। ক্লিয়ার সবাই? কোশ্চেন যদি এরকম আসে, মিস্টার এক্স ইজ দা প্রোপ্রাইটার অফ মেসার্স এক্স এন্ড কোম্পানি, মেসার্স এক্স এন্ড কোম্পানি, তাহলে নিচে 4-5টা নাম দেয়া দিল, হু ইজ দা ওনার অফ মেসার্স এক্স কি এক্স ওয়াই জেড কোম্পানি বলছেন না, হু ইজ দা ওনার অফ এক্স ওয়াই জেড কোম্পানি। তাহলে নিচে যদি এরকম 4-5টা বলে দেয় তাহলে আপনি বলে পারবেন না? পারবো স্যার। দিস ইজ বা এরকম বলতে পারে এটা কি প্রোপ্রাইটারশিপ বিজনেস না পার্টনারশিপ বিজনেস না প্রাইভেট লিমিটেড কোম্পানি না পাবলিক লিমিটেড কোম্পানি, এটা বলে পারবেন না। যদি কোনো ব্যক্তি কোনো ব্যবসা একা হোল্ড করে মানে ওনারশিপ ই করে, ওটা হলো প্রোপ্রাইটারশিপ। আর যদি পার্টনারশিপ হয় তাহলে পার্টনারশিপ। আর যদি লিমিটেড কোম্পানি হয়, যদি শেয়ার হোল্ডাররা ওন করে তাহলে হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর যদি মনে করেন যে সারা বাংলাদেশের মানুষ ওই কোম্পানির শেয়ার কিনতে পারে তাহলে হলো পাবলিক লিমিটেড কোম্পানি। দিস ইজ ওনারশিপ এন্ড কন্ট্রোল গেল। এখন লিগাল স্ট্যাটাস। লিগাল স্ট্যাটাস প্রাইভেট লিমিটেড কোম্পানি এন্ড পাবলিক লিমিটেড কোম্পানির জন্য দেখা গেছে এই ব্যবসা যদি করতে চান
মানে কোনো কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি যদি আপনি এস্টাবলিশ করতে চান, তাহলে আপনার কি করতে হবে? রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে, মানে RJSC থেকে আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেট নিয়ে আপনার ব্যবসা শুরু করতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার বুঝছি। জি স্যার। যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি এন্ড পাবলিক লিমিটেড কোম্পানি, আপনি যে ব্যবসাটা করবার চাইতেছেন সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানটারে আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি করবার চাইতেছেন, তার মানে কি আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গেলে আপনার কই থেকে ইনকর্পোরেশন সাইড মানে ব্যবসা করার অনুমতি নিতে হবে। আপনার ব্যবসা করার অনুমতি নিতে হবে RJSC থেকে। RJSC কই? গভর্নমেন্টের একটা এজেন্সি। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। Yes, sir. আর যদি প্রোপ্রাইটারশিপ বিজনেস করবার চান, সেক্ষেত্রে কি আপনার RJSC এর কোনো কিছু দরকার আছে? নো স্যার, একটা না, বই প্রোপ্রাইটারশিপ বললে এন্ড হবে। পার্টনারশিপ বিজনেসে আপনার দেখা যাচ্ছে RJSC থেকে কোনো কিছু আপনার লিগ্যাল স্ট্যাটাস নিতে হবে না। সো তার মানে লিগ্যাল স্ট্যাটাস দেখলে আপনি বুঝবেন যে এটা কি আপনার প্রোপ্রাইটারশিপ বিজনেস, না পার্টনারশিপ বিজনেস, না আপনার মানে লিমিটেড কোম্পানি। ক্লিয়ার? Clear, sir. প্রফিট অর নন প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন। প্রফিট আমরা বিজনেস বলছিলাম কি, যে সমস্ত বিজনেস মানে মুনাফা অর্জনের উদ্দেশ্য করে, ওইটা হলো প্রফিট ওরিয়েন্টেড বিজনেস। আর যে সমস্ত ভলেন্টারি সার্ভিস দিতেছে পাবলিকরে, যে সমস্ত কোম্পানি ভলেন্টারি সার্ভিস দিতেছে, ওই সমস্ত কোম্পানিরে বলে হলো নন ফর প্রফিট মেকিং অর্গানাইজেশন। মানে এনজিও গুলো আছে না, ক্লাব আছে না, এগুলো হলো আপনার চ্যারিটেবল ইউনিটি আছে না, এগুলো হলো আপনার নট ফর প্রফিট মেকিং অর্গানাইজেশন। আর বিজনেস কোনগুলো? আমরা যেগুলো দেখা যাচ্ছে যে মানে প্রফিট মেকিং এর উদ্দেশ্যে যেগুলো করতেছে, দিস ইজ হলো বিজনেস। ক্লিয়ার? Yes, sir. অ্যাক্টিভিটি, বিভিন্ন কোম্পানির অ্যাক্টিভিটিস দেখে আপনি চিন্তা ভাবনা করে পারবেন যে কিছু কোম্পানি ম্যানুফ্যাকচারিং করবে, কিছু কোম্পানি অ্যাক্টিভিটিস কি, কিছু কোম্পানি মানে উৎপাদনমুখী হয়, কিছু কোম্পানি সার্ভিস ওরিয়েন্টেড হয়, কিছু হলো ট্রেডিং বিজনেস করে, মানে কারণ যে ক্রয় মানে যে মনিহারি দোকান বা শার্টের দোকান টোকান, এখন ঈদের সময় আপনারা মানে মানে সুপার শপে যাবেন, দেখবেন যে শার্টের দোকান, এই সমস্ত ব্যবসা কি ট্রেডিং বিজনেস। তারা মনে করেন যে কোনো শার্টের কোম্পানি মানে ম্যানুফ্যাকচারিং কোনো শার্টের কোম্পানি থেকে শার্টটা আনতেছে আপনার কাছে আমার কাছে বিক্রি করতে, এটা হলো ট্রেডিং বিজনেস। আর ম্যানুফ্যাকচারিং বিজনেসটা কি, মানে ইন্ডাস্ট্রি রিলেটেড বিজনেসটা কি, তারা মানে শার্ট প্যান্ট মানে র মেটেরিয়াল কিনে আনবে, শার্ট প্যান্ট বানাবে, তারপরে পাবলিকের কাছে ওই যে বিভিন্ন শপের কাছে বিক্রি করে দিবে, এটা হলো ম্যানুফ্যাকচারিং ব্যবসা। আর একটা কি আছে, সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা হতে পারে। সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্ত ব্যবসাটা 4টা ভাগে ভাগ করছে। একটা হলো ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি, আর একটা হলো অ্যাগ্রো বেজ এন্ড অ্যাগ্রো প্রসেসিং, আর একটা হলো আপনার হলো ট্রেডিং বিজনেস, আর একটা হলো আপনার সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসটা কি? আপনারা যখন সেবা, ব্যাংকিং ব্যবসাটা কি? ব্যাংকিং ব্যবসা হলো সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা। ইয়েস স্যার। এক্স এর টাকা আছে, সেই টাকা ধরে সে নিরাপদে রাখতেছে, আবার ওয়াই এর টাকা নেয়, তারা সেটা লোন দিতেছে, দিস ইজ সার্ভিস দিতে। এক্স এর একটা সার্ভিস দিতেছে, ওয়াই এর একটা সার্ভিস দিতে, দিস ইজ সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা। আপনি ঘরে টাকা রাখতে নিরাপদ বোধ করতেছে না, সেই টাকাটা আপনি ব্যাংকে যায় রাখতেছেন, দিস ইজ হলো এক ধরনের আপনার নিরাপত্তা দিতেছে, আবার ওই টাকা থেকে আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিটও দিতেছে, দিস ইজ হলো সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা। যে সিকিউরিটি গার্ডের ব্যবসা যে আছে, সিকিউরিটি গার্ড দেখেন না, বিভিন্ন সিকিউরিটি গার্ড কোম্পানি, গ্রুপ 4, তারপরে এলিট ফোর্স, তারপর ইউরোভাইজিল, এরকম বিভিন্ন কোম্পানি আছে সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করতেছে। এই সমস্ত ব্যবসাটা কি? সার্ভিস গ্রুপ প্রোভাইড। 4 যেটা দিতেছে কি, গ্রুপ 4 আমারে আপনারা আমার বাসা দেখা গেছে তারা নিরাপদ দিতেছে, তার বিনিময়ে আমি তার একটা টাকা দিতেছি, তার মানে সে আমার সার্ভিস দিতেছে কি, নিরাপত্তা সার্ভিস দিতেছে, তার বিনিময়ে আমি তার একটা মানে বেনিফিট দিতেছে কি, ফাইন্যান্সিয়াল একটা বেনিফিট দিতেছে। ক্লিয়ার সবাই? দিস ইজ হলো সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা। হসপিটাল, স্কয়ার মনে করেন যে হসপিটাল ব্যবসা করতেছে, স্কয়ার হসপিটাল ব্যবসা করতেছে, এইটা যেহেতু সরকারি ব্যবসা, সরকার যদি কোনো হসপিটাল দেয় সেটা ডাইরেক্টলি পাবলিকের সেবা দিতেছে, তার বিনিময়ে কিছুই নিতেছে না। বাট যখন নাকি স্কয়ার করতেছে বা ল্যাবেট করতেছে, তখন দিস ইজ হলো হসপিটালিটি বিজনেস করতেছে তারা। হসপিটালিটি বিজনেস আপনারা দেখেন ওই সার্ভিস গুলো দিতেছে। সরকারি হসপিটালে দেখা যাচ্ছে একটা ডাক্তার দেখাতে লাগে 4 টাকা, আর স্কয়ারে দেখাতে লাগতেছে 1800 টাকা। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রফিট মেকিং অর্গানাইজেশন এন্ড নন প্রফিট মেকিং অর্গানাইজেশন। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। Yes, sir. সোর্স অফ ফাইন্যান্স থেকে আপনি বুঝতে পারবেন যে এইটা কি, দেখা যাচ্ছে যে লিমিটেড কোম্পানি না প্রোপ্রাইটারশিপ বিজনেস। যদি মনে করেন যে শেয়ার হোল্ডাররা যদি কোম্পানিতে ফান্ড প্রোভাইড করে, শেয়ার হোল্ডাররা, তার মানে কি শেয়ার ইস্যু করে, শেয়ার হোল্ডাররা যদি কোম্পানিতে ফান্ড প্রোভাইড করে, এটা কিভাবে করতে হবে? শেয়ার ইস্যু করে আপনার ফান্ড কালেক্ট করতে হবে না?
জি স্যার স্যার এই শেয়ার ইস্যু করতে পারে কে? অনলি ফর তো শেয়ার মানে লিমিটেড কোম্পানিতেই পারে, আইদার সেটা পাবলিক অথবা সেটা প্রাইভেট। তার মানে কি শেয়ার ইস্যু করে যদি কোনো কোম্পানি তার ফান্ডের মানে ব্যবস্থা করে, সোর্স অফ ফাইন্যান্স মানে ফাইন্যান্সের মানে ফাইন্যান্সিং করে, তাহলে ওই ক্ষেত্রে ওই কোম্পানিটা হলো ধরে নিতে হবে দিস ইজ লিমিটেড কোম্পানি, আইদার সেটা প্রাইভেট হয়ে যাবে অথবা সেটা পাবলিক হবে। আর যদি মনে করেন যে মালিক তার নিজের পকেট থেকে জমি বিক্রি করে এনে টাকা দিল, সেক্ষেত্রে আমরা ধরে নিতে যে দিস ইজ আইদার এটা প্রপার্টরশিপ অথবা পার্টনারশিপ। ক্লিয়ার? ইয়েস স্যার তার মানে সোর্স অফ আবার দেখা গেছে যে মনে করেন এনজিও গুলোতে কিভাবে এনজিও গুলোতে দেখা গেছে তাদের তো ফাইন্যান্সের দরকার হয়, ওই এনজিও যদি কোনো ফান্ড পায়, ডেমেন ফাউন্ডেশন বা ব্রাক এগুলো অনেক ফান্ড পায় না, দেখবেন যে ব্রাকের দেখা গেছে যে ওই যে কুষ্ঠ রোগের একটা আছে প্রকল্প আছে, মানে বিদেশ থেকে তারা ফান্ড পাইতেছে, সেই ফান্ড দ্বারা দেখা গেছে যে তারা কলেরা প্রজেক্ট করছে বা কুষ্ঠ প্রজেক্ট করছে, এই সমস্ত লোকগুলো এই সমস্ত রোগীদেরকে তারা বিনামূল্যে দিতেছে, কি এর বিনিময়ে বিদেশ থেকে একটা ফান্ড পাইছে, জাতিসংঘ থেকে একটা ফান্ড পাইছে। ক্লিয়ার সবাই? জি স্যার এটা বলে ডোনেশন। এই সমস্ত ডোনেশন নিয়ে যদি হয় ওইটা বলে হলো ওই ডোনেশন নিয়ে যদি কোনো মানে কোনো অর্গানাইজেশন কাজ করে ওইটা হলো নট ফর প্রফিট মেকিং অর্গানাইজেশন। জি এই পর্যন্ত থাক আপাতত, আমরা কিছুক্ষণ ব্রেক নিয়ে আসি। ক্লাসকে খুব খারাপ লাগতেছে? জি না স্যার। না জি না স্যার স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন, আবার বলেন। স্যার এখানে কোয়েশ্চেন ছিল যে স্যার আমরা রেজিস্টার এন্ড জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে স্যার আমরা স্যার এটা মানে কোনটা বুঝবো, পার্টনারশিপ নাকি প্রপার্টরশিপ কোম্পানি? রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে শুধুমাত্র লাইসেন্স নেওয়া ম্যান্ডেটরি হলো লিমিটেড কোম্পানি। বুঝছি স্যার। লিমিটেড কোম্পানি ব্যতীত রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে ইনকর্পোরেশন সার্টিফিকেট নেওয়ার আর কোনো বাধ্যবাধকতা নাই। বুঝাই পারছি? থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার। প্রপার্টরশিপ বিজনেস এন্ড পার্টনারশিপ বিজনেস তারা যদি আরজিএসসি থেকে এগুলো নেয়, নিতে সমস্যা নাই, কিন্তু তার কোনো আইনগত বাধ্যবাধকতা নাই যে এখান থেকে তার নিতেই হবে। বুঝতে পারছি স্যার, চাইলে নিতে পারে অথবা না চাইলেও কোনো স্যার, সমস্যা নাই। কোনো পার্টি হ্যাঁ কি স্টেক হোল্ডারে বাইরে থাকতে পারে? জি ক্লিয়ার না? আবার একটু বলেন রাকিব। স্যার আমি বলতেছি যে কোনো পার্টি কোনো অর্গানাইজেশনের যে স্টেক হোল্ডার আছে এটা বাইরে কি থাকতে পারে, না সবাই স্টেক হোল্ডার আসলে সবাই দেখা গেছে স্টেক হোল্ডার? বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করেন আপনি ব্যাংকিং ব্যবসা করতেছেন, বাংলাদেশে 18 কোটি মানুষই ওই ব্যাংকের স্টেক হোল্ডার। স্পেশালি দেখা গেছে যে কেউ এর বাইরে না, কেউ এর বাইরে না। কারণ ব্যাংকের ব্যবসাটা কি? ব্যাংকের ব্যবসা তো শুধুমাত্র XY যেটার জন্য স্পেসিফিক করে দেয় না, ব্যাংকের ব্যবসাটা বলছে হলো সেই এই সারা 18 কোটি মানুষের জন্য দেখা যায় ব্যবসাটা। বা আপনি মনে করেন একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি করতেছেন, এখন আপনি বলতে পারেন হ্যাঁ আপনার সিমেন্ট ইন্ডাস্ট্রি চিটাগাং অঞ্চলে, আপনার সিমেন্ট ইন্ডাস্ট্রিটা মনে করেন যে চিটাগাং অঞ্চলে, তাহলে আপনি দেখা যায় বলতে পারেন যে ওই চিটাগাং এর জন্য দেখা গেছে চিটাগাং ওই যেহেতু আপনার ওই বিজনেসে কোনো পণ্য বা কোনো কিছু র মেটেরিয়াল কোনো কিছুই খুলনাতে যায় না বা খুলনার থেকে র মেটেরিয়াল ক্রয় করতে না, সো দেখা যাচ্ছে যে খুলনার মানুষ ওই চিটাগাং এর সিমেন্ট ইন্ডাস্ট্রিতে মনে করেন যে নাও স্টেক হোল্ডার হতে পারে। বাট চিটাগাং যদি মনে করেন যে 1 কোটি মানুষ থেকে থাকে, 1 কোটি মানুষই ওই সিমেন্ট ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার। বুঝাই পারছি? সেটা কোনো না কোনো ভাবে এফেক্ট হইলেই হয়েছে। ওই সিমেন্ট কোম্পানির দ্বারা যদি কোনো কিছু মনে করেন তার উৎপাদিত পণ্য যারা আপনি বিল্ডিং করছেন, সেই বিল্ডিং করার পরে আপনি ওখানে যায় ভাড়া রয়েছে, আমি যাই ভাড়া রয়েছি, সেই বিল্ডিং ভাঙ্গা যদি পড়ে যায় তাহলে মানে সিমেন্টের তো অন্য দোষ থাকতে পারে। বুঝাই পারছি রাকিব? Yes, sir. সেই জন্য আমি কিন্তু ওটা পড়ানোর সময় বলছি যে অঞ্চল ভিত্তিক একটা বুঝাইছি। কারণ আপনার মনে করেন যে ওই সিমেন্টের র মেটেরিয়াল আপনার মনে করেন যে খুলনা দিয়েও আসা লাগে না, সবই চিটাগাং দিয়ে আসে, তাহলে তো দেখা যায় যে খুলনার মানুষ ওইটার স্টেক হোল্ডার নাও হইতে পারে, কারণ ওর সাথে তার কোনো সম্পর্ক নেই। এরকম অনেক অর্গানাইজেশন আছে যে অঞ্চল ভিত্তিক ব্যবসা করে। থ্যাংক ইউ। আবার আপনারা কয়টায় আসবেন? আমার ক্লাস কয়টা পর্যন্ত? স্যার 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত স্যার। 12টা না? আচ্ছা 3 পেজ, কয় পেজ আছে আর? আচ্ছা হয়ে যাবে, সমস্যা নাই। আর পরের টুক বেশি না, যেগুলো কোশ্চেন আসার এগুলো আলোচনা হয়ে গেছে, বুঝছেন না? আর পিছনে জাস্ট একটা জিনিস আছে কোশ্চেন আসা, ওইটা দেখা গেছে যে আমরা যে 11টা 50 আসি আবার
জি আচ্ছা স্যার। Okay, 10টা thank বন্ধ। you. জি স্যার 10টা বন্ধ। হ্যালো